না রায়বাবু, ডাকাতির ব্যাপার নয়, ব্যাপার অনেক খারাপ। আপনি আপত্তি করবেন না চিত্র ঠাকুরপো, চলুক না আপনার বসন্ত আমাদের সঙ্গে। সে কি আশ্চর্য রূপ! একজন সীতার জন্যে যে লঙ্কা ধ্বংস হতে পারে, একজন হেলেনের জন্যে নিশ্চিহ্ন হতে পারে ট্রয়, বা একজন দ্রৌপদীর জন্য নির্বংশ হতে পারে কুরুরাজ বংশ, তাতে আজ আর আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। না চিত্রপ্রসাদ, তা হয় না। বললুম না, সময় হয়ে এসেছে। রায়বাবু, গন্ধটা বাড়ছে, টের পাচ্ছেন? আমি মাথা নেড়ে বলল, কোন গন্ধটা বসন্ত? আমার নাকে তো নানা রকম গন্ধ আসছে। বসন্ত যে দৃষ্টিতে আমার দিকে চেয়ে বলল, কাল রাত্রির গন্ধ। বিএসএক্স 2.0-তে তোমাদের সকলকে জানাই স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে যখনই আমরা নতুন কোনো গল্প নিয়ে আসব তার নোটিফিকেশন সবার আগে তুমি পাও। আজ তোমাদের জন্য মনোজ সেনের কাল রাত্রি। আজকের গল্পের প্রধান চরিত্রে চিত্তপ্রসাদ, চন্দ্রশেখর, গোবিন্দ, বসন্ত, বিষ্ণুপদ, অতুল এবং সুমিত্রা। আজকের গল্প পাঠে শুভঙ্কর, গল্পের সূত্রধার আমি অরূপ, পোস্টার ডিজাইনে নীলেশ, সাউন্ড এফেক্ট শিবদাস। তাহলে চলো আজকে আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের বিশেষ নিবেদন, মনোজ সেনের কাল রাত্রি। চিত্তপ্রসাদ বাবু নিবিষ্ট চিত্তে যথারীতি দাবা খেলছেন আমাদের ক্লাবে। আমরা সবাই তার ভ্রুকুটি অগ্রাহ্য করে চারিদিকে ঘিরে বসে পড়লাম। বললুম, অনেকদিন আপনার জীবনের কাহিনী শুনিনি আমরা রায়মশাই, আজ একটা শোনাতেই হবে। চিত্তপ্রসাদ বাবু বিরক্ত মুখে বললেন, ও জ্বালিয়ে মারলেন দেখছি আপনারা। আপনাদের এই ক্লাবে আসা দেখছি বন্ধ করতে হবে। যা হোক, গল্প শুনতে চাইছেন যখন শোনাবো, কিন্তু এই শেষবার। আমরা সমবেতভাবে মাথা নেড়ে বললুম, না না, তা কি করে হয়, তবে এইটে শোনার পর আর মাসখানি কিছু শুনতে চাইব না, কথা দিচ্ছি আমরা। চিত্তপ্রসাদ বাবু বললেন, বেশ, মাসখানেক পরে আমাকে ইহজগতে দেখতে পাবেন কিনা তাই বা কে জানে। তা এখন গল্প যে শুনতে চাইছেন, কিসের গল্প শুনতে চান বলুন? আমার জীবনে অদ্ভুত আর ভয়ঙ্কর অভিজ্ঞতা তো বড় কম হয়নি। কাজেই কি ধরনের গল্প শুনতে চান জানলে একটু বলতে সুবিধে হয়। আচ্ছা রায়মশাই, আপনি তো বিখ্যাত উকিল, আবার আইনসভার সদস্যও ছিলেন, মানে আপনি আইনের স্রষ্টা এবং বিখ্যাত দুই। আপনি জেনে শুনে ইচ্ছে করে কোনোদিন আইন ভেঙেছেন? চিত্তপ্রসাদ বাবু গম্ভীর মুখে কিছুক্ষণ চিন্তা করে বললেন, আইন আমি অনেকবারই ভেঙেছি, সেজন্য জেলও খেটেছি। তবে সে আইন ছিল বিদেশি সাম্রাজ্যবাদীদের আমাদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া আইন। আপনি বোধহয় সেই রকম আইনের কথা বলছেন না। আপনি জানতে চাইছেন আমি এমন কোনো অপরাধ করেছি কি না যা সর্বদেশের সর্বকালের সামাজিক আইনের বিরোধী, তাই না? হ্যাঁ, করেছি।
আমার চোখের সামনে ঘটা একটা হত্যাকাণ্ডের সমস্ত সাক্ষ্য প্রমাণ লুপ্ত করেছি এবং হত্যাকারীকে পুলিশের হাতে তুলেও দিই। এ কাজ কোনো দেশের আইন সহ্য করবে না, তা সে দেশ স্বাধীনই হোক বা পরাধীন। আমরা বিস্ফারিত চোখে সমস্বরে বললুম, কি সর্বনাশ! এরকম কাণ্ড করতে গেলেন কেন? চিত্তপ্রসাদ বাবু দাবার বোর্ড সরিয়ে রেখে বললেন, করেছিল। তাহলে সেই কাহিনী আজকে শোনো। তবে সেটা একটা এতই অবিশ্বাস্য ঘটনা যে আপনারা হয়তো সব শুনে বলবেন, বুড়ো ডবল বিপ্লবী হয়েছে। তা যা খুশি আপনারা বলতে পারেন, আমার আর কিছুই যায় আসে না। আগে সব অভিজ্ঞতার গল্প বলতে ভয় পেত, তবে আজ আর পাইনি। জীবনের এই শেষ প্রান্তে দাঁড়িয়ে সমালোচনা বা প্রশংসা সবই আমার কাছে মূল্যহীন। এবার গল্পটা বলি শুনুন। 1930 থেকে 1940-এর মধ্যে আমি অজস্রবার জেল কেটেছিলাম। এই একটা জ্বালাময় বক্তৃতা দিলুম, ধরে নিয়ে গিয়ে 3 মাসের জন্য ঠুকে দিল। আবার বেরিয়ে এসে বিলিতি কাপড়ের দোকানের সামনে পিকেটিং করলো, 2 মাসের জন্য ঢুকিয়ে দিল। এইরকমই চলছিল। আর এরই মধ্যে আমার ওকালতিও চলছিল, নামও হচ্ছিল। এই সময় বোধ করি 1939 কি 40 সাল হবে। হঠাৎ একদিন আমার কাছে আমার বন্ধু চন্দ্রশেখরের জরুরি তলব দিয়ে একটা টেলিগ্রাম এসে হাজির। চন্দ্রশেখর ছিল বর্তমান মালদা জেলার বকুলপুর গ্রামের জমিদার, আমার ছোটবেলাকার বন্ধু। তার আহ্বান অগ্রাহ্য করতে পারিনি। কাজেই একদিন বসন্তকে সঙ্গে নিয়ে বকুলপুর রওনা দিল। এখানে বসন্ত সম্পর্কে 2-4 কথা বলে রাখা ভালো, কারণ এই গল্পে তার ভূমিকাই প্রধান বলা চলে। বসন্তের সঙ্গে আমার পরিচয় হয়েছিল আলিপুর সেন্ট্রাল জেলে। আমি তখন সেখানে রাজবন্দী। বসন্ত আমার দেখাশোনা করত। শ্যামপুরের আদিত্য সিংহের বাড়ির লক্ষ টাকার দামে গৃহদেবতার মূর্তি চুরির জন্য তার লম্বা সাজা হয়েছিল। তা সেই সময় আমার মনে করত, জাতীয় চরিত্রের উন্নতি না হলে স্বরাজ আসতে পারে না। কাজেই দেশোদ্ধারের সঙ্গে সঙ্গে মানুষকে বিদেশত পণ্ডিত মানুষের চরিত্র সংশোধন করতে চেষ্টা চালিয়ে যেতাম আমরা। আর এই কাজের আদর্শ জায়গা তো জেল, তাই না? আমাদের লেকচার শুনতে শুনতে অনেক চোর বোধ হয় চুরি করা ছেড়ে দিয়েছিল, এই ভয়ে যে ধরা পড়ে জেলে আবার না ওই লেকচার শুনতে হয়। তা বসন্ত এমনই একটা লেকচার দিতে গিয়ে আমার তাকে দেখে খটকা লাগলো। দেখি লোকটা সাধারণ অপরাধী বলতে যা বোঝায় তা নয়। লক্ষ্য করলুম যে সে পারদ পক্ষে মিথ্যে কথা বলে না, অন্যায় দেখলে প্রতিবাদ করে, আর সব সময় অন্য কয়েদিদের সঙ্গে খিস্তি খেউ না করে চুপ করে ধ্যানস্থ হয়ে কি সব যেন করে। এখন তাকে দেখলে রীতিমতো সম্ভ্রম হয়। এমন লোককে উচিত অনুচিত বা নীতি বিষয়ে বক্তৃতা দিয়ে কি লাভ? উল্টে আমি মাঝে মাঝে তার থেকে লেকচার শুনে ফেলতে লাগলো। এরকম মানুষটা হঠাৎ চুরি করতে গেল কেন? একদিন বসন্তের আড়ালে আর এক কয়েদি কার্তিককে ডেকে ব্যাপারটা জানতে চাইল। কার্তিকও চোর ছিল, কিন্তু সে দেখতুম বসন্তকে শ্রদ্ধা ভক্তি করে থাকে।
কার্তিককে জিজ্ঞাসা করতে সে বলল, বসন্ত দাদা চুরি করতেই পারে না রায়বাবু, তাকে শ্যামাপুকুরের সিঙ্গিরা অন্যায় করে ফাঁসিয়েছিল। আমি জিজ্ঞেস করলুম, কেন? সিঙ্গিদের সঙ্গে তোর বসন্ত দাদা শত্রুতা কিসের? সে বলল, সত্য তো নয় রায়বাবু, গড়ের ফের। ব্যাপারটা বলি শোনো। বসন্তদা সিঙ্গিদের বাড়িতে চাকরের কাজ করত। খোদ বড়বাবুর খাস চাকর ছিল তিনি। একদিন হঠাৎ সিঙ্গিদের মন্দির থেকে মা দুর্গার সোনার মূর্তি আর যত হিরে জহরতের গহনা ছিল সব চুরি হয়ে গেল। চুরিটা হয়েছিল দুপুরবেলা, কিন্তু হতে না হতেই এক দারোয়ান মন্দিরের দরজা খুলে দেখে মহা হইচই জুড়ে দেয়। তারপর তো হুলস্থুলুস ব্যাপার, পুলিশ আসে, সেও হইচই জুড়ে দেয়। আর হইচই করবেই না বা কেন? বড়বাবু 5,000 টাকা পুরস্কার দিয়ে বলেছিল, সেটা তো বড় কম টাকা নয়। আর পুলিশ এসে সবার সাথে বসন্তদাকেও ধরলে। জেরার পর জেরা, বসন্তদা সত্যি কথা বলে আমি চুরি করিনি। সে ঘরে বড়বাবুও ছিল। তিনি ঘাড় ঘড়িয়ে বলল, বসন্তকে আমি চিনি, সে মিথ্যা কথা বলে না। বলেই হঠাৎ কি খেয়াল হলো, বড়বাবু বসন্তদাকে জিজ্ঞেস করে বসলো, আচ্ছা তুমি চুরি করোনি তা আমি বিশ্বাস করি, কিন্তু কে চুরি করেছে তুমি জানো? ব্যাস, বসন্ত দাদা চুপ, আর কথা পায় না। পুলিশে বড়বাবুতে মিলে কত চেষ্টা করলো, কাকতি মিনতি করলো, ভয় দেখালো, বসন্তদা কোনো কথা বললে না। তখন বড়বাবু আবার জিজ্ঞাসা করলো, চোরাই মাল কোথায় আছে তুমি জানো? বসন্ত দাদা বলল, জানি। বড়বাবু জিজ্ঞাসা করলো, কোথায়? বসন্তদা বলল, ছোট রানীমার সিন্ধুকের তলায়। মাথায় বাজ পড়লেও বোধ হয় বড়বাবু এত আশ্চর্য হতো না। সঙ্গে সঙ্গে রায়দির কাছে খবর গেল, আর চোরাই মালা সেখানে বসন্তদা রেখেছে তাও জানতে পারল। রাগে দুঃখে অপমানে বড়বাবুর মাথায় রক্ত উঠে গেল, আর সেই সবটুকু রাগ গিয়ে পড়ল বসন্তদার ওপরে। বড়বাবু বসন্তদার গলা টিপে বলল, তোমাকে বলতেই হবে কে চুরি করে ওইখানে মালাটা রেখেছে। ছোট কাকার মহলে তো তুমি কোনোদিন যাওনি। ছোট রানীমার ঘরে ঢোকা তো বাদই দিলাম, তুমি কী করে জানলে মালাটা ওইখানে? বসন্তদা কিছুতেই বলবে না। তখন বড়বাবু হান্টার দিয়ে বসন্তদাকে পিটাতে শুরু করলো। বসন্তদা যখন আর সহ্য করতে পারে না, তখন সে বলে ফেললো, চুরি করেছে ছোটবাবু। মদে জোয়ায় মেয়ে মানুষে এত দেনা যে তাকে এই কাজ করতে বাধ্য হতে হয়েছে। বড়বাবু জিজ্ঞাসা করলো, তুমি কি করে জানলে? নিজের চোখে দেখেছো? বসন্তদা বলল, হ্যাঁ। ছোটবাবুকে ডেকে আনা হলো। ছোটবাবু বলল, সব বাজে কথা। যদি আমি চুরিও করে থাকি, ও নিজের চোখে দেখলো কি করে? কারণ বসন্ত তো সেদিন রাতে দাদার শ্বশুরবাড়িতে কি একটা কাজে গিয়ে পরের দিন সকালে ফেরে। তাহলে সে মিথ্যা কথা বলছে। ছোটবাবু বলল, বসন্তদা সেই রাতে গোপনে ফিরে এসে চুরি করে মালা সিন্ধুকে রেখে আবার ফিরে গিয়েছিল। কথাটা মন্দ না। বড়বাবু বসন্তদাকে জিজ্ঞাসা করল, তুমি সেই রাতে বেলেঘাটায় ছিলে? বসন্তদা বলল, ছিলুম। বড়বাবু বলল, তাহলে তুমি দেখলে কি করে? বসন্তদা বলল, আমি মাঝে মাঝে দেখতে পাই। আচ্ছা, এ কথা কে বিশ্বাস করবে? রায়মশাই। পুলিশ ছোটবাবুর কথা মেনে নিল। তারপর বলল, বসন্ত দাদা তাদের জেরায় নিজেদের জালে নিজে জড়িয়ে গেছে বলে তাকে চালান করে দিল। বড়বাবু তাদের পেট ভর্তি করে খাইয়ে দিল। পরিবারের সম্মান তো বাঁচল। একটা বসন্ত গেছে, 5টা বসন্ত পাওয়া যাবে, কিন্তু ইজ্জত গেলে তা তো আর ফেরত পাওয়া যাবে না। আমি বললুম, দেখ কার্তিক, লালবাজারের সঙ্গে আমার সম্পর্কটা তো খুব এমন মধুর কিছু নয়, কিন্তু তবুও আমি বলবো পুলিশ বোধহয় খুব অন্যায় করেনি ক্ষেত্রে। কারণ তোর বসন্ত দাদা বেলেঘাটায় বসে শ্যামপুকুরের চুরি দেখতে পায়, এ কথা আমাকে স্বয়ং ধর্মপুত্র যুধিষ্ঠির এসে বললেও আমি বিশ্বাস করতাম না। কার্তিক হাত নেড়ে বলল, তা কেন বিশ্বাস করবেন? আপনারা তো লেখাপড়া শিখেছেন, ইংরেজি কাগজ পড়া ফটফটে মানুষজন, আপনারা কেন বিশ্বাস করবেন? বসন্ত দাদার তো ভর হয়। তখন বসন্ত দাদা অনেক কিছুই দেখতে পায়। আপনি শুনলে আশ্চর্য হবে রায়বাবু।
বসন্ত দাদার পরিবার তান্ত্রিকের পরিবার, তাদের কত যুগের সাধনা। আজ তো আর সেই সবের কোনো মূল্যই নেই। পেটের দায়ে বসন্ত দাদাকে চাকরি করতে হয়, চাকরের চাকরি, চোর বলে খোটা খেতে হয়। বলে ফস করে দীর্ঘশ্বাস ফেলল কার্তিক। তাতে অবশ্য কিছুমাত্র বিচলিত বোধ করিনি আমি। আজকালকার দিন হলে স্বতন্ত্র কথা ছিল, হয়তো কৌতূহলী হয়ে উঠতুম, কিন্তু আজকের মতো সেই যুগে তো আমরা এই অ্যাকোস্টা সেন্সারি পারসেপশন বা ক্লিয়ারভয়েন্স বা টেলিপ্যাথি ইত্যাদির নাম শুনিনি। তখন ইংরাজি শিক্ষায় শিক্ষিত নবযুবক আমরা। এসব তন্ত্র মন্ত্র, ভূত প্রেত, ভর হওয়া ইত্যাদি সমস্তই বুজরুকি বলে উড়িয়ে দিত, পাত্তাই দিত না। আর বসন্ত কোনোদিন আমাকে তার কোনো অতীন্দ্রিয় ক্ষমতার গল্পও করে বা তার পরিচয় দেওয়ার চেষ্টাও করেনি, এবার একদিন ছাড়া। সে কথায় আমি পরে আসছি। চন্দ্রশেখর যেদিন টেলিগ্রাম এলো তার কিছুক্ষণ আগেই আমি আর বসন্ত একসঙ্গে জেল থেকে ছাড়া পেয়েছি। আমি তখন রাজা দীনেন্দ্র স্ট্রিটে একটা ঘর ভাড়া করে থাকি। বসন্ত এসে আমার সঙ্গে জুটে গেল। আমি ব্যাচেলার লোক, বসন্তের মতো অ্যাসিস্ট্যান্ট পেয়ে বেঁচে গিয়েছিল। সে যুগে বকুলপুর যাওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার ছিল। কিছুটা ট্রেনে, কিছুটা বাসে, আর শেষটুকু গরুর গাড়িতে যেতে হতো। বসন্তকে সঙ্গে নিয়ে যাওয়ার বেশ সুবিধেই হয়েছিল। এতটা দীর্ঘ পথ সঙ্গে একজন সঙ্গী থাকলে পথের কষ্ট অনেকটা লাঘব হয়, বিশেষ করে যদি বসন্তের মতো সঙ্গী হয় যে সাহায্য করার জন্য উন্মুখ হয়েই আছে। চন্দ্রশেখরের আমাকে নেওয়ার জন্য স্টেশন পর্যন্ত আসার কথা ছিল। সে গিয়ে দেখলুম এসে দাঁড়িয়েছিল, কিন্তু দেখলুম বসন্তকে দেখে যেন সে একটু অসন্তুষ্টই হয়েছে। বুঝলুম বাসে আর গরুর গাড়িতে যেতে যেতে তার আমাকে কিছু বলবার ছিল। বসন্ত সঙ্গে থাকায় ব্যাপারটা একটু অসুবিধে হয়ে গেল। সারাটা রাস্তায় দেখলুম চন্দ্রশেখর কেমন একটু গম্ভীর হয়ে সন্তুষ্ট হয়ে রইল। চন্দ্রশেখর আজ আর বেঁচে নেই। থাকলে দেখতে পেতেন তার মতো দিল খোলা আমোদে প্রতিবাজ মানুষ খুব কমই দেখা যায়। তার চেহারাটা ছিল ছোটখাটো, কিন্তু মনটা ছিল মস্ত বড়। আজকের মতো সে যুগে ক্লাস ট্রায়াল বা ক্লাস হেটারও ব্যাপারটা খুব চালু হয়নি, তাই জমিদার হলেও তাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করতাম। এখানে একটা মানুষকে গম্ভীর আর দুশ্চিন্তাগ্রস্ত দেখলে একটু অস্বস্তি হয় বটে। আমি আর ওকে সারা রাস্তা ঘাঁটালুম না। যখন বকুলপুর এসে পৌঁছলুম তখন প্রায় মাঝরাত। গ্রামের রাস্তা স্বাভাবিকতই অন্ধকার, জনমানবহীন, কিন্তু আপনার শহরে লোক বিশ্বাস করবেন কিনা জানি না, মাঝরাত্রেও গ্রামের রাস্তার কতগুলি শব্দ আছে। যারা তার সঙ্গে পরিচিত তাদের কানে সেই শব্দ ধরা পড়ে। আমি গ্রামের ছেলে, আমারও হঠাৎ মনে হলো কি অদ্ভুত শব্দহীন গ্রাম। মনে হয় যেন এখানে কোনো জীবিত প্রাণী বাস করে না। লণ্ঠনের আলোয় দেখলুম চন্দ্রশেখরের মুখ বিবর্ণ, বোধহয় খানিকটা আতঙ্কিত বটে। হঠাৎই সেই নির্জনতা ভেঙে গাড়ির সঙ্গে আসা চারজন বাইক সামস্বরে চিৎকার করে বলতে শুরু করলো, ওহে পঞ্চানন, ঠিক আছো তো? ঠিক আছি, তুমি ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই প্রভৃতি চিৎকার, যার অর্থ স্পষ্টতই এরা সবাই ভয় পেয়ে আছে। গাড়ি যখন প্রকাণ্ড জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ালো, দেখে তার সামনে চত্বরে এক গাদা হ্যাজাক চালিয়ে এক দল পাইক বসে আছে। আমরা ঢোকা মাত্র তারা আলো নিয়ে সামনে এগিয়ে এসে
আমাদের মালপত্র নামাতে শুরু করলো। বাড়ির ভেতরও দেখি বারান্দায় সিঁড়িতে আলো জ্বলছে। উপরে উঠতে উঠতে চন্দ্রশেখর জিজ্ঞেস করলো, তোমার সঙ্গে লোকটা কি তোমার চাকর? আমার তখন ঘুমে চোখ জড়িয়ে এসেছে। বললুম, না, চাকর নয়, ভ্যালে বলতে পারো। চন্দ্রশেখর হাসলো না, বলল, ও কি নিচে আমাদের চাকরদের মহলে শুতে পারে? পারে বই কি। বেশ। বলে চন্দ্রশেখর একজন পাইককে বলল, এর সঙ্গে যে লোকটি এসেছে তাকে তোমাদের মহলে নিয়ে যাবে। বসন্ত আমার ব্যাগটা নিয়ে পেছনে আসছিল। চন্দ্রশেখরের কথা শুনে দৃঢ়ভাবে মাথা নেড়ে বলল, না, আমি রায়বাবুর ঘরের বাইরেই শোবো। আমার কেমন যেন গোলমাল লাগছে। চন্দ্রশেখর ভয়ানক গম্ভীর হয়ে বলল, না, ঘরের বাইরে শোয়া চলবে না, ওই মহলেই শুতে হবে তোমায়। বসন্ত ঘাড় গোঁচ করে দাঁড়িয়ে রইল। আমি তর্কাতর্কি থামানোর জন্য বললুম, ঘরের বাইরে শুলে তোমার আপত্তি, ভেতরে শুতে পারে কি? চন্দ্রশেখর স্থির দৃষ্টিতে চেয়ে বলল, পাহাড়ে যদি তোমার কোনো আপত্তি না থাকে। আমি বললুম, আবার আমার আপত্তি কিসের? এসব ব্যাপারে সচরাচর আমার কোনো আপত্তি থাকে না, সেটা তুমি জানো। চন্দ্রশেখর বলল, বেশ, তাহলে সেই ভালো। তারপর যেন খানিকটা নিশ্চিন্ত হয়েই বলল, সমস্ত দরজা জানলা ভালো করে বন্ধ করে শোবে। ভোর হওয়ার আগে দোর খুলবে না, কেউ ডাকলেও না, এমনকি আমি ডাকলেও না। এইবার আমার ঘুম ছুটে গেল। বলল, তার মানে কি? এসব রহস্যের মানে কি চন্দ্রশেখর? আর জানলা না খুলে আমি ঘুমোতেই পারি না। চন্দ্রশেখর ম্লান হেসে বলল, রহস্যটা কাল শুনো। আর জানালা খুললে তোমারই অসুবিধা হবে, কারণ তোমার জানালার নিচেই পাইকরা আগুন জ্বেলে বস। বাকি রাতটুকু গল্প গুজব করবে, তুমি ঘুমোতে পারবে না। আমি প্রতিবাদ করে বলল, আমার জানালার নিচে পাইক? কই, এর আগে তো কখনো দেখিনি। বলি, ব্যাপারটা কি চন্দ্রশেখর? পাইক কেন? এসবের ব্যবস্থা কেন? চন্দ্রশেখর ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, কাল শুনো। বসন্ত ঘরের কোণাতেই দাঁড়িয়েছিল। আমি ওকে জিজ্ঞেস করলুম, কিছু বুঝলে বসন্ত? ডাকাতি ফাকাতির ব্যাপার নাকি বলতো? বসন্ত ঘাড় নাড়ল, বলল, না রায়বাবু, ডাকাতির ব্যাপার নয়, ব্যাপার অনেক খারাপ। এই গ্রামে কাল রাত্রি নেমেছে, আমি তার গন্ধ পাচ্ছি। কাল রাত্রি নেমেছে, তার আবার গন্ধ? বুঝলুম এতটা রাস্তার ধকল আর এত সব রহস্য একসঙ্গে হজম করবার আমার ক্ষমতা ছিল না। অতএব আমি আর বাক্য ব্যয় না করে লম্বা হলুম। রাত্রে ঘুম বড় মন্দ হলো না। ভোরবেলা উঠে হাত মুখ ধুয়ে বাইরের বারান্দায় গিয়ে দেখি চন্দ্রশেখর একটা চেয়ারে বসে আছে। তার সামনে টেবিলে 2 কাপ চা। আমাকে দেখে মৃদু হেসে সে বললে, এসো চিত্রপ্রসাদ, চা তৈরি। আমি বলল, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু হে জমিদার নন্দন, তুমি কি স্রেফ আমাকে চা খাওয়াবে বলেই এই সাত সকালে বিছানা ছেড়ে উঠে এখানে বসে আছো? চন্দ্রশেখরের স্মিত মুখে সে ঘাড় নাড়ল, বলল, না, তোমার সাথে কথা বলবো বলে বসে আছি। বেলা বাড়লে কথা বলার সুযোগ নাও পেতে পারি।
আমি একটা চেয়ার টেনে ওর মুখোমুখি বসে বললুম, ব্যাপারটা কি বলতো? গোলমাল যে একটা পেকেছে সেটা তো বুঝতেই পারছি। তা আমাকে ডেকেছো কি বন্ধু হিসেবে পরামর্শ দেওয়ার জন্য, না উকিল হিসেবে কনসালটেন্সি নেওয়ার জন্য? চন্দ্রশেখর বলল, দুটোই। ব্যাপার কি তোমাকে তা পুরোপুরি বোঝাতে পারবো কি না জানি না, তবে চেষ্টা করব। ব্যাপারটা এতদূর অবিশ্বাস্য যে আমার তোমাকে বলতে অস্বস্তি হচ্ছে। আমি বললুম, দেখো চন্দ্রশেখর, ধানাই পানাই করো না। আমি উকিল, আমাকে নিঃসংকোচে তোমার মনের কথা খুলে বলো। আর ভনিতা যদি করতে হয় তাহলে বলো, উঠে চলে যাই। চন্দ্রশেখর হাত নেড়ে বলল, না, ভনিতা করব না। বলে বেশ কিছুক্ষণ চুপ করে মাটির দিকে চেয়ে রইল। তারপর হঠাৎ মুখ তুলে আমাকে জিজ্ঞেস করলো, ভ্যাম্পায়ার কাকে বলে তুমি জানো? এমন একটা অদ্ভুত ও আকস্মিক প্রশ্নের জন্য আমি একদমই তৈরি ছিলাম না। থতমত খেয়ে বললুম, হ্যাঁ, হ্যাঁ জানি। দক্ষিণ আমেরিকার একরকম রক্ত চোষা বাদু। চন্দ্রশেখরের ফ্যাকাশে মুখে কতগুলি বলি রেখা ফুটে উঠল। সে বলল, হ্যাঁ তাই বটে, তবে পুরোটা নয়। যে কোনো রক্তচোষা জীবকেই ভ্যাম্পায়ার বলা হয়। জাপানি উপকথায় এরকম ভ্যাম্পায়ার ক্যাট বা রক্তচোষা বিড়ালের কথা আছে। তেমনই ইউরোপের রক্তচোষা মানুষই শুধু ভ্যাম্পায়ার, যেমন কাউন্ট ড্র্যাকুলা। আমি বললুম, সেসব উপকথা বা আষাঢ়ে গল্প। তা আমাকে এতটা পথ ডেকে এনেছো কি তোমার এই ভ্যাম্পায়ার কথা মৃত শোনাবার জন্য, নাকি? চন্দ্রশেখর মাথা নেড়ে বলল, চিত্তপ্রসাদ, যদি না আমিও তোমার মতোই ভাবতুম যে ভ্যাম্পায়ার একটা কুসংস্কার বা আষাঢ়ে গল্প, কিন্তু আজ আর তা ভাবিনি। আমাদের এই বকুলপুর গ্রামে এমন একটা কিছুর আবির্ভাব হয়েছে যেটাকে ভ্যাম্পায়ার ছাড়া আর অন্য কোনো বিশেষণে অভিহিত করা চলে না। আমি চন্দ্রশেখরের কথা শুনে হাসতে শুরু করেছিল, কিন্তু সে একটা উজ্জ্বল স্থির দৃষ্টি দিয়ে আমাকে থামিয়ে দিয়ে বলে চলল, তোমার খুব হাসি পাচ্ছে না? তুমি থাকো কলকাতায়, সেখানে সন্ধে হলে হাজার আলো রোশনায়, ট্রাম বাসের ঘরঘরানি, সিনেমা আর থিয়েটারে মাঝরাত পর্যন্ত সরগরম। আর ওই সামনের দিকে তাকিয়ে দেখো, ওখানে শুধুই অন্ধকার, পদে পদে ভয়, দারিদ্র আর অশিক্ষা, অসুখ বিসুখ আর প্রাকৃতিক বিপর্যয়, হিংস্র জানোয়ার আর বিষাক্ত সাপ। মৃত্যু যেন সবসময় ওত পেতে বসেই আছে। এখানে বেঁচে থাকার জন্য প্রতিটি মুহূর্তই মৃত্যুর সঙ্গে লড়াই করার জন্য খরচ করতে হয়। আমার বাবা ঠাকুরদা তাদের গ্রামের দিকে তাকাননি। তোমাদের কলকাতা তাদেরকে টেনে নিয়ে চলে গেছিল, কিন্তু আমি যেতে পারিনি। আমার সামান্য ক্ষমতায় আমার গ্রামের জন্য কিছু করব, এই আশায় রয়ে গেছি। দেখেছি এখানকার প্রায় সব সমস্যায় মানুষের, বিশেষত কলকাতায় মানুষের সৃষ্টি। এখানের থেকে অবিচলভাবে চেষ্টা চালিয়ে গেলেও হয়তো একদিন এই সবরেই সমাধান সম্ভব হবে। কিন্তু চিত্তপ্রসাদ, আজ যে সমস্যার সামনে আমি এসে দাঁড়িয়েছি তা তোমাদের আলোকোজ্জ্বল কলকাতা আসতে পারে না। এই অন্ধকার গ্রামই তার আশ্রয়। আর এই সমস্যার মোকাবিলা করা বোধহয় আমার সাধ্যের বাইরে। আমি ভয়ানক আশ্চর্য হয়ে বলল, তুমি যে রীতিমতো সিরিয়াস হয়ে উঠলে! এত লেখাপড়া শিখে শেষ পর্যন্ত এরকম একটা কুসংস্কারে বিশ্বাস আরম্ভ করলে? কি হয়েছে কি তোমার চন্দ্রশেখর? গ্রামের কিছু লোক রক্তহীনতায় মারা গেছে, আর গণক ঠাকুর শুনে বলেছেন যে গ্রামে রক্তচোষা এসেছে, এই তো?
আরে এটা তো অ্যানিমিয়া। চন্দ্রশেখর প্রবল ভাবে মাথা নেড়ে বলল, তাও চিত্তপ্রসাদ, ইহা তুমি আমাকে হাসালে। একটা সুস্থ জোয়ান লোক রাত্রিবেলা ঘরের বাইরে বেরোলো, আর তারপর দিন তার রক্তহীন ছিবড়ে হয়ে যাওয়া দেহটা পাওয়া গেল গ্রামের বাইরে ধান ক্ষেতের পাশে। এটা অ্যানিমিয়া না। আর এই ঘটনার পুনরাবৃত্তি ঠিক গুনে গুনে 21 দিন পর পর। এটাও কি অ্যানিমিয়ার লক্ষণ? আমির বলল, তুমি কি নিজের চোখে ঘটনা একটাও দেখেছো, না সবই তোমার শোনা কথা? চন্দ্রশেখর বলল, শেষ ঘটনাটা ঘটেছে আজ থেকে 16 দিন আগে, আমারই বাড়িতে। আমার দাইমাকে তোমার মনে পড়ে? তার মৃত্যু ঘটে এমনিভাবেই, আমাদের পেছনের উঠানে। এইবারে আমাকে সামলে নিতে হলো। বললুম, কি সর্বনাশ, বলো কি? একেবারে তোমার বাড়ির ভেতরে? ব্যাপারটা আমাকে একটু খুলে বিশদভাবে বলবে? দীর্ঘশ্বাস ফেলে চন্দ্রশেখর বলল, আর কি বলবো, রাত্রিবেলা দাইমা যখন শুতে যান তখন তিনি দিব্যি সুস্থ। আমাকে একটা পান খাওয়ালেন, সুমিত্রাকেও একটা দিলেন, কোনো গোলমাল নেই। সকালবেলা উঠোনের উপর তার মৃতদেহ প্রথম আবিষ্কার করল আমাদের রাজনী ঠাকুরন। সেই একই রকম মৃত্যু, গলার উপর দুটি রক্তের ফোঁটা, যেন কিছু দাঁত ফুটিয়েছে, আর শরীরের সমস্ত রক্ত জল। আমি জিজ্ঞেস করলুম, তার মানে রক্ত বের করে নেওয়া হয়নি? চন্দ্রশেখর মাথা নেড়ে বলল, না, মানে ব্যাপারটা কীরকম যেন অনেকটা অ্যানিমিয়ার মতোই, যেন রক্তের সমস্ত লাল কণিকাগুলো কোনো অজ্ঞাত কারণে ভেঙে নষ্ট হয়ে গেছে, আর সেটা হয়েছে মুহূর্তের মধ্যে। ফলে অ্যানিমিয়ার যেসব লক্ষণ, যেমন হাত পা ফোলা, পেট ফুলে ওঠা, সেসব কিছুই নেই। মৃত্যুর অব্যাহিত কারণ অক্সিজেনের অভাবে অ্যাজফিক্সিয়া। এরকম হওয়ার কারণ? জানি না, গলার দাগ দুটো দেখে মনে হয় এই গ্রামে কোনো এক নিশাচর জীবের আবির্ভাব হয়েছে, যে গলায় কামড়ালে আক্রান্ত ব্যক্তির শরীরে এমন একটা বিষ ঢুকে যায় যা সঙ্গে সঙ্গে রক্তের লাল কণিকাগুলোকে মেরে ফেলে, ফলে তার তৎক্ষণাৎ মৃত্যু হয়। তা কি বিষ? তাও জানি না, কোনো কেমিক্যাল বিষ হতে পারে, তবে তার সম্ভাবনা কম, কারণ সেক্ষেত্রে একজন দুর্বৃত্ত বা হত্যাকারী বা ক্রিমিনাল থাকার সম্ভাবনা। আবার সেই সঙ্গে এই অপরাধের একটা উদ্দেশ্য থাকা দরকার। কিন্তু এই হত্যাগুলো এতই পরস্পরের সঙ্গে সম্পর্কহীন যে কোনো একটা উদ্দেশ্য খুঁজে বের করা প্রায় অসম্ভব। তাই মনে হয় বিষটা জৈব বিষ, যেমন সাপের বা কাঁকড়া বিছের বিষ, এবং নিহত লোকেদের এমনই বিষধর কোনো প্রাণীর কামড়েই মৃত্যু হয়েছে। আর একটা সম্ভাবনা হলো ভ্যাম্পায়ার জাতীয় কোনো প্রাণীর এদের রক্ত চুষে খেয়ে তাদের শরীরের ভিতর কোনো একটা অজ্ঞাত তরল পদার্থ ঢুকিয়ে রেখে যায়। কিন্তু সেখানে তো অসুবিধা আছে। কিসের অসুবিধে? দেখো, আমাদের এখানে প্রথমে মানুষ মরতে শুরু করেনি, সব রিপোর্ট তো পায়নি। তবে প্রথম মারা যায় একটা গরু। আমাদের পাশের গ্রাম যদুতলির এক গাড়িওয়ালা অন্তাকাহার বলে একজনের গরু ছিল সেটা। তারপর মরে আর একটা গরু, ওই যদুতলিরই আর এক গোয়ালার। এখন গরু মরা গাঁয়ের মানুষের কাছে সহজ ব্যাপার নয়, গরু তাদের একটা সম্পদ, কাজেই হইচই পড়ে যায়। আমার কানেও কথাটা আসে। আমি তখন ভেবেছিলাম মরক লেগেছে বুঝি, তাই এ গায়ের লোকেদের ডেকে সাবধান করে দিই। কিন্তু তারপর অদ্ভুত সব খবর আমার কানে আসতে লাগলো। শুনলুম ওরা নাকি এক গোবর্দির ধরে এনেছে। সে বলেছে অসুখ বিসুখ কিছুই নয়, গরুগুলো মরেছে
রক্তচোষার কামড়ে। তোমারই মতো আমিও ব্যাপারটা কুসংস্কার বলে হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এরপরেই আঘাতটা এলো যদুতলের পণ্ডিত মশাই নগেন ভট্টাচার্যের বাড়িতে। পণ্ডিত মশাইয়ের গরু মঙ্গলা এই একই রকমভাবে মারা যায়। পণ্ডিত মশাইয়ের কাছে যা শুনলুম তাতে তো আমার চক্ষু স্থির। গোবুদ্ধির কথা শুনে তিনি মঙ্গলাকে গোয়াল থেকে বের করে নিজের বাড়িতে নিয়ে এসে উঠোনে বেঁধে রেখেছিলেন, আর নিজে শুতেন বারান্দার উপর। যেদিন মঙ্গলা মরে সেই দিন তিনি রাত অবধি পড়াশোনা করে আলোটা নিয়ে বাড়ির পিছনে কুয়োতলায় গিয়েছিলেন হাত পা ধুতে। সেখানে থেকে মঙ্গলাকে দেখা যায় না। হঠাৎ তিনি একটা ধপ করে আওয়াজ শোনেন এবং তারপরে তার মনে হয় কিছু একটা রাংচি তার বেড়া ভেঙে প্রচণ্ড বেগে ছুটে চলে গেল। তিনি দৌড়ে এসে দেখেন মঙ্গলা স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং আস্তে আস্তে তার চোখের সামনে গড়িয়ে পড়ছে মাটির ওপর। এখন এর থেকে দুটো জিনিস প্রমাণ হয়, এক, রক্তচোষাই হোক বা অন্য কোনো কিছু, যে জীবটি বেড়া ভেঙে বেরিয়ে গিয়েছে সে মঙ্গলার রক্ত চুষে খায়নি। কারণ একটা গরুর শরীরে কত সের রক্ত থাকে তা আমি জানি না, কিন্তু দুনিয়ার বোধহয় কোনো শক্তি নেই যা সেই পরিমাণ রক্ত এক মুহূর্তের মধ্যে চুষে খেয়ে সেই পরিমাণ তরল পদার্থ শরীরের মধ্যে ঢুকিয়ে দিতে পারে। অর্থাৎ মঙ্গলার মৃত্যু হয়েছে কোনো বিষে। দুই, জীবটিং রাখ জাতীয় কোনো প্রাণী নয়, কারণ বেড়ার মধ্যে যে গর্ত হয়েছিল তার মধ্য দিয়ে কোনো বড় জানোয়ারই বেরিয়ে যেতে পারে, কোনো সরীসৃপ নয়। আর বক করে শব্দটাও তাই প্রমাণ করে। আমি জিজ্ঞেস করলু, তা তোমাদের এই পণ্ডিত মশাই লোক কেমন? অতিশয় সজ্জন। গাঁজা ভাঙ তিনি কিছুই খান না, কদাচ নিয়ে কথাও বলেন না, শুদ্ধাচারী, নিষ্ঠাবান, শাশ্বজ্ঞ ব্রাহ্মণ। তাছাড়া আমি নিজে মঙ্গলাকে দেখেছি, ভাঙা বেড়াটাকেও দেখেছি। বিভৎস ব্যাপার। অন্যান্য মৃত্যুগুলো দেখোনি? দেখেছি, তবে সবগুলো নয়। তাদের সম্পর্কে কিছু বলো। দেখো, পণ্ডিত মশাইয়ের ব্যাপারটা পর যদুতলির চণ্ডী মণ্ডপে আমি একটা মিটিং ডেকেছিলাম। ওখানে একটা নাইট ওয়াচের জন্য ভলেন্টিয়ার পার্টি তৈরি করেছিলাম। প্রত্যেক গোয়ালের সামনে যাতে সারা রাত আগুন জ্বলে আর কেউ না কেউ জেগে পাহারা দেয় তারও বন্দোবস্ত করেছিলাম। ফলে হিতে বিপরীত হলো, অন্যদিকের গ্রাম পাখনায় গরু মরতে শুরু করলো। পাখনার লোকেরা যখন ভলেন্টিয়ার পার্টি বানালো তখন মানুষ মরতে শুরু করলো। কিরকম? প্রথমে তো ভলেন্টিয়ার পার্টির লোকই মরতে শুরু করলো। কেউ একটু একা হয়ে গেছে, বা কেউ একটু অন্ধকারের দিকে চলে গেছে, বা একটু গাছতলায় বসে ঢুনুনি এসেছে, ব্যাস মোড়ল ছোবল তাকে একেবারে বৈতরণী পার করে দিয়েছে। এই সময় আমরা আবিষ্কার করলুম যে এই ছোবলটা আসে প্রতি 20 থেকে 22 দিনের মধ্যে। ফলে ভলেন্টিয়ার পার্টিও বন্ধ হয়ে গেল। গায়ের লোক তাদের গরু ছাগল নিয়ে সন্ধে হতে না হতে ঘরের মধ্যে ঢুকে আগুন আটকে দিতে লাগলো। কিন্তু সারা রাত একেবারে ঘরে বেরোবে না এটা তো হয় না, যেই বের হয় সেই মরে। কিন্তু তারপর যা শুরু হলো তার অবিশ্বাস্য। কি? আমি জিজ্ঞেস করলুম। চন্দ্রশেখর আমার দিকে পূর্ণ দৃষ্টিতে চেয়ে বলল, নিশির ডাক। আমি আকাশ ফাটিয়ে অট্টহাস্য করে উঠতে যাচ্ছিল, কিন্তু চন্দ্রশেখর আমাকে থামিয়ে দিয়ে বলল, হেসো না চিত্রপ্রসাদ, হেসো না। 3টে গায়ের লোক যখন পেট খারাপ হলেও ঘরের বাইরে বেরোনো বন্ধ করে দিল, তখন যার মরণ ঘনিয়ে এসেছে তাকে একটা অদ্ভুত সুরেলা কণ্ঠ নাম ধরে ডেকে বাইরে টেনে নিয়ে যেত। আর এখনও সেই রকমই চলছে।
সেই ডাক নাকি অপ্রতিরোধ্য। যাকে ডাকে তাকে রাখলেও সে সব ছিঁড়ে বেরিয়ে চলে যায়। তা যখন বেরিয়ে যায় তখন তার আত্মীয় স্বজন তাকে অনুসরণ করে যায় না কেন? দেখো, যারা আতঙ্কে অর্ধমিত হয়ে আছে তাদের কাছ থেকে এরকম বীরত্ব আশা করতে তুমি পারো না। পারো কি? আর অনুসরণ করেই বা করবে কি? গ্রামের পথ নিশ্চয়ই তুমি ভুলে যাওনি। সেই অন্ধকার কি হ্যারিকেন সল্টেকের আলোকে ভেদ করতে পারে? তা ওই নিষেধ ডাকটি তুমি শুনেছো? চন্দ্রশেখর অনেকক্ষণ চুপ করে রইল, তারপর মাথা নেড়ে বলল, না, শোনিনি। এরপর আর কথাই এগোলো না। ভেতর বাড়ি থেকে ডাক এলো চান করতে যাওয়ার। চন্দ্রশেখরের কাছারি যাওয়ার সময় হয়েছে। আমার কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ খচখচ করতে লাগলো। চন্দ্রশেখর যা বলছে সেটা যদি সত্যি হয়, কিন্তু সে সত্যিই তো বলছে, তবে সেটাও বড় কথা নয়। আমার সন্দেহ হলো সে কিছু কথা গোপন করছে, আমাকে প্রাণ খুলে সব কথাটা বলছে না। অর্থাৎ রহস্যটা যে কেবল বাস্তব তাই নয়, ওপর থেকে যা মনে হয় তার চেয়েও গুরুতর। চন্দ্রশেখর কাছারি চলে গেল। আমি গ্রামটা ঘুরতে বের হলো। বকুলপুর গ্রাম আমার বহুদিনের পরিচিত। ছোটবেলায় অনেকবার এখানে এসেছি, বড় হয়েও বেশ কয়েকবার এসেছি। শেষবার এসেছিলুম চন্দ্রশেখরের বিয়েতে, বছর তিনেক আগে, বরযাত্রী যাব বলে। তবে যাওয়া হয়নি। সন্ধেবেলা পুলিশ এসে ধরে নিয়ে চলে গিয়েছিল আমাকে, তাই নিয়ে মহা হাঙ্গামা হয়েছিল। তা সে অন্য কথা। চন্দ্রশেখরের বিয়ে হয়েছিল মালদা জেলারই গঙ্গা যমুনা গ্রামের জমিদার ঘনশ্যাম রায়ের একমাত্র মেয়ের সঙ্গে। ঘনশ্যাম রায়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল কলকাতায়। লোকটি যেন কেমন অদ্ভুত বলে তখন আমার মনে হয়েছিল। কখনো সোজা মুখের দিকে তাকিয়ে কথা বলতেন না, চেপে চেপে প্রতিটি কথা বিচার করে বলেন। আমার প্রথমে ধারণা হয়েছিল লোকটি অত্যন্ত গৌঘু। তবে চন্দ্রশেখরের স্ত্রী সৌমিত্রা অবশ্য তার বাপের মতো নয়, তাই আমি শুনেছিলাম। সে ছিল জমিদার বাড়ির বউ, অসূর্যস্পর্শা। কিন্তু তার গৃহিণীপনার গল্প আমাদের কানে এসেছিল, আর কানে এসেছিল তার অসাধারণ সৌন্দর্যের কথা। তাকে নিয়ে আর তার জমিদারিটি নিয়ে কত সুখেই না সে থাকতে পারত চন্দ্রশেখর। তা নয়, কোত্থেকে কি এক ভয়াবহ একটা প্রাণী এসে সব ছাড়খাড় করে দিলে। এইসব ভাবতে ভাবতে মনে মনে প্রতিজ্ঞা করল, চন্দ্রশেখরে আমার বন্ধু। কেবল বন্ধু বলবো কেন, আমার অনেক বিপদে আপদে পাশে এসে দাঁড়িয়েছে সে। আর আমার সেই বন্ধুর এই দুঃসময়ে সত্যি যদি সে এক কাল্পনিক বা অকাল্পনিক একটা জীব হোক না কেন, তার পাশে এসে আমি দাঁড়াবো, তাকে উদ্ধার করব। এমন সময় হঠাৎ শুনি কে আমার নাম ধরে ডাকছে। চিত্তবাবু, ও চিত্তবাবু! তাকিয়ে দেখি বকুলপুরের বর্ধিষ্ণু চাষি সন্ন্যাসী কৈবর্তের ছেলে বিষ্ণুপদ কৈবর্ত। বিষ্ণুপদ কলকাতায় লেখাপড়া করতে গিয়েছিল। বেশি দূর সে চেষ্টা চালিয়ে যেতে পারেনি বটে, তবে নিজের গ্রামের প্রতি অশ্রদ্ধাটা পুরোপুরি রপ্ত করে ফেলেছিল। হেদোর কাছে একটা ওষুধের দোকানে চাকরি করত, আর গোয়া বাগানে একটা মেসে থাকতো। মণিকতলায় বাজারে তার সঙ্গে মাঝে মধ্যে আমার দেখা হতো। বিষ্ণুপদ বলল,
কি চিত্তবাবু, আপনি এখানে কি করছেন? আমি বললুম, আমি তো এখানে আসতেই পারি বিষ্ণুপদ, এখানে আমার বন্ধুর বাড়ি। বরং তুমি এখানে কি করছো বলো তো? তোমার সঙ্গে তো যখনই দেখা হয় তুমি বলো গ্রামে নাকি ভদ্রলোকেরা থাকা অসম্ভব। তা তুমিও কি আবার ছোট লোকেদের দলে নাম ভেড়ালে নাকি? বিষ্ণুপদ মাথা নিচু করে বলল, ওইসব কথা বাদ দিন চিত্তবাবু, বাবা মারা গিয়েছেন, এত জমি জমা ফেলে কোথায় থাকবো? কলকাতায় পড়ে থাকলে তো 5 ভূতে লুটে নেবে। আমি দুঃখিত হয়ে বললুম, কি, সন্ন্যাসী দাদা মারা গেছেন নাকি? কবে? কি হয়েছিল তার? বাবা মারা গিয়েছে মাস 6 হলো। আর কি হয়েছিল? কেন, জমিদার বাবু আপনাকে কিছু বলেননি? আমি বললুম, রক্তচোষা? বিষ্ণুপদ মৃদু হেসে বলল, হ্যাঁ, লোক বলে বটে, কিন্তু আমি বিশ্বাস করিনি। তুমি কি বিশ্বাস করো না? আমার ধারণা এটা একটা নতুন ধরনের ছোঁয়াচে রোগ, যা জীবজন্তু মানুষকে রক্ত শূন্য করে ফেলে। আর এই রোগটা এমন একটা জীবাণু থেকেই হয়, যা কোনো মানুষ বা জন্তুর শরীরে ঢুকলেই 20-22 দিনের মধ্যে সময় নিয়ে তৈরি হয়। যেমন ধরুন ম্যালেরিয়া। ম্যালেরিয়া? না বিষ্ণুপদ, তোমার উপমাটা ঠিক হলো না। তবে তুমি যে কি বলতে চাইছো তা আমি বুঝতে পারছি। তার মানে ও গাঁয়ের পণ্ডিত মশাই যা দেখেছেন, বা এই 3টে গাঁয়ের লোক যে নিশি ডাকটাকের কথা বলছে, সেগুলো তুমি মনে করো মিথ্যা। ঠিক মিথ্যে নয়, বলবো কুসংস্কার। আর এই সবের জন্যই আমি গ্রাম ছেড়ে কলকাতায় গিয়ে থাকি। আমাদের কথাবার্তা হতে দেখে ইতিমধ্যেই চারপাশে কয়েকজন গ্রামবাসী এসে দাঁড়িয়ে পড়েছিল। তাদের মধ্যে চন্দ্রশেখরের খাজাঞ্চি নিমাই পাটোয়ারির ছোট ভাই গোবিন্দও ছিলেন। গোবিন্দ লেখাপড়া বেশি করেননি, কিন্তু সৎ সজ্জন লোক বলে পরিচিত ছিলেন। তিনি বিষ্ণুপদর কথা শুনে হঠাৎ চটে উঠলেন, বললেন, তোমার ওখানেই গিয়ে থাকা উচিত বিষ্ণু। তোমার মতো অপদার্থ গাধার এই গায়ে ঢোকা উচিতই নয়। কি হলো গোবিন্দদা, আপনিও তো চটে উঠলেন কেন? চটবো না? যেখানে আমাদের জীবন মরণের সমস্যা, সেখানে উনি বলছেন কিনা এটা আমাদের কুসংস্কার। এমন লোককে জুতো পেটা করতে ইচ্ছা করে কিনা তুমিই বলো চিত্তপ্রসাদ। আমি বললুম, আপনি নিশি ডাক শুনেছেন? গোবিন্দর মুখের ভাবটা কেমন একরকম হয়ে গেল। কথা বলতে গিয়ে একবার ভয়ে ভয়ে চারদিকে চেয়ে বললেন, হ্যাঁ, শুনেছি। তা কিরকম শুনলেন? ফ্যাকাশে মুখে গোবিন্দ বললেন, কিরকম? কিরকম আবার? ও, অনেকটা মেয়ে ছেলের গলার মতন। আমাদের পাশের বাড়ির জগন্নাথকে ডাকলে তখন শুনেছি জগন্নাথ নেই, মরে গেছে। গোবিন্দর কথা শুনে আমার এইবার আর হাসি পেল না। গোবিন্দর কথা বলার মধ্যে এমন একটা স্বাভাবিকতা ছিল যে তার কথা অবিশ্বাস করা অসম্ভব। আমি বলতে যাচ্ছিলাম, আপনি তো ভুলও শুনে থাকতে পারেন। কিন্তু তার আগে ভিড়ের ভেতর থেকে অতুল মণ্ডল বলল, হ্যাঁ গোবিন্দদা, মেয়ে ছেলের গলাই বটে। যেদিন বাঁদর কামড়ালে সেদিন শুনেছিলুম। ইস, তখন যদি ছুটে বেরোতুম। আমি বললুম, বাঁদর কামড়ালে মানে? কাকে বাঁদর কামড়ালো? কি হয়েছিল? অতুল মণ্ডল মাথা নেড়ে বলল, বাঁদর কাউকে কামড়ায়নি গো, তিনিই বাঁদরকে কামড়ালো। সেই গতবার তো জমিদার বাবুর ধাইমা মারা গেল, তার আগের বার। সেদিন ছিল ঝড় বৃষ্টির রাত, আর তার আসবারও সময় হয়েছিল। তাই গা শুদ্ধ লোক 2 দিন ধরে জেগে বসেছিল। আর নিশির ডাক শুরু হয়েছিল তো, তাই সবাই চিৎকার করছিল। কোনো কোনো বাড়িতে তো খানিক অন্তর অন্তর শাঁখ বাজছিল, আর বৃষ্টিও নেমেছিল বটে। নিশি ডাকলেও শোনা যেত কি না সন্দেহ। তা আমার বাড়ির পাশে একটা ঝোপসি বটগাছ আছে। কিছুদিন হলো সেখানে একদল বাঁদর আশ্রয় নিয়েছিল।
সেই রাতে যখন বৃষ্টিটা একটু ধরেছে, হঠাৎ শুনি গাছের ওপর একটা ঝুটোপুটির আওয়াজ, আর তারপরেই ধপ, মনে হলো যেন একটা ভারী কিছু উপর থেকে পড়লো। তারপরে আবার একটা ধপ, আর সঙ্গে সঙ্গে একটা মেয়ে মানুষের গলার চিৎকার, মানে ব্যথা পেলে তারা যেমন টুকিয়ে ওঠে তেমনি। আমি শুনে ছুটে বেরোতে যাচ্ছিলাম, আমার পরিবার আমার কাছে চেপে ধরলো, বেরোতেই দিলে না। আমি জিজ্ঞেস করলুম, তারপর আর কি, পরদিন ভোরে দেখি একটা গোদা বানর মরে পড়ে আছে, আর বটগাছ খালি, পুরো দলটা গাছ ছেড়ে পালিয়ে গেছে। শুনতে শুনতে আমার মাথার মধ্যে কেমন যেন সব গোলমাল পাকিয়ে যেতে লাগলো। এতগুলো শিক্ষিত, অর্ধশিক্ষিত বা সম্পূর্ণ নিরক্ষর লোক একসঙ্গে জট পাকিয়ে অনবরত মিথ্যে কথা বলে যাচ্ছে। কার স্বার্থে? আমাকে বোকা বানিয়ে মজা পাওয়া এর উদ্দেশ্য হতে পারে না। এর পেছনে কোনো একটা সত্য লুকিয়ে আছে। অশিক্ষার কুসংস্কারের গোলক ধাঁধায় পড়ে হয়তো তা এমন একটা হাস্যকর রূপ তৈরি হয়েছে। সেই সত্যটা কি? এতগুলো প্রাণ গেছে সেটা তো রসিকতা নয়। তাছাড়া কাল শুতে যাওয়ার আগে বসন্ত একটা কথা বলছিল, আর মানেই বা কি? আমি হঠাৎ গোবিন্দদার দিকে ফিরে বলল, আচ্ছা গোবিন্দদা, কাল রাত্রি কি? গোবিন্দ মুখ তুলে গম্ভীরভাবে আমার দিকে তাকালেন, বললেন, ও, তুমিও শুনেছো কথাটা? পণ্ডিত মশাই বললেন, কাল রাত্রি মানে যে রাত্রে মানুষের ঘরে মৃত্যু নেমে আসে, যে রাত ভীষণ বিপদের রাত। আমাদের গায়ে নাকি সেই কাল রাত্রি নেমেছে চিত্তপ্রসাদ। কেউ আমাদের উদ্ধার করতে পারবে না, একে একে আমরা সবাই মরব। তবে হ্যাঁ, মৃত্যুটা বোধহয় খুব তাড়াতাড়ি আসে, বেশি কষ্ট পেতে হয় না, সেটাই যা বাঁচোয়া। আমি উত্তেজিত হয়ে বলল, কাল রাত্রি নেমেছে আর আপনারা সবাই মহা আনন্দে ছোবলের মুখে গলা বাড়িয়ে দেবেন, বাঁচবার চেষ্টা করবেন না? সবাই একজোট হয়ে দাঁড়িয়ে এই বিপদের মোকাবিলা করবেন না? গোবিন্দদা মৃদু হেসে ঘাড় নাড়লেন। কোনো লাভ নেই চিত্তপ্রসাদ, চেষ্টা কি আমরা করিনি, কিন্তু দৈব বড়ই প্রবল হে, তার সঙ্গে লড়াই করার সাধ্য আমাদের নেই। আমি বললুম, দেবকে হারানো যায় না, আমি তো বিশ্বাস করি না গোবিন্দদা। একটু চেষ্টা, একটু মনের জোর থাকা চাই, আর সাধ্য টাকা পয়সা আমি কলকাতা গিয়ে আপনাদের এই বিপদের কথা বলে আন্দোলন করব। দেখবেন সমস্ত দেশের মানুষ আপনাদের পাশে এসে দাঁড়াবে। টাকা পয়সা যা দরকার আমি তা ব্যবস্থা করব, আর চন্দ্রশেখর তো আছেই। আমি চন্দ্রশেখরের নাম করতে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। স্তম্ভিত হয়ে দেখি, চন্দ্রশেখরের নাম শুনে সেই ভিড়ের প্রত্যেকটি লোকের মুখ কেমন বিকৃত করল। আমি তো অবাক। এতদিন আমার ধারণা ছিল বকুলপুর গ্রামের প্রত্যেকটি লোক চন্দ্রশেখরকে দেবতার মতো শ্রদ্ধা করে, কিন্তু এ কি হলো? আমি এত আশ্চর্য হয়েছিলাম যে বোধহয় আমার মুখ দেখে সেটা সবাই বুঝতে পারছিল। গোবিন্দদা তাড়াতাড়ি ব্যাপারটা সামলানোর জন্য বললেন, জমিদার বাবু আছেন, তুমি আছো, দেশের আর 5 জন আছেন। হ্যাঁ, দেখো তা করে, যদি কিছু করে উঠতে পারো। আমি ততক্ষণে বিষয়টা কাটিয়ে উঠেছি, আর এও বুঝেছি যে গোলমালটা অনেক গভীরে পৌঁছেছে। কাজেই সাবধানে বললুম, নিশ্চয় করব গোবিন্দদা, আর আপনাদের সঙ্গে পরামর্শ করেই করব। আজ সন্ধেবেলা আপনারা আসুন না চন্দ্রশেখরের বাড়িতে, একটা আলোচনা করা যাবে। আলোচনা?
আলোচনা তো অনেক হলো চিত্তপ্রসাদ, তাতে আর লাভ কি হবে? এর আগে পরামর্শ করে যা কিছু করা হয়েছে তাতে সুরাহা তো কিছুই হয়নি, উল্টে কতগুলো প্রাণ বিঘুরে চলে গেছে। তার চেয়ে এখন আমরা যেভাবে চালাচ্ছি তেমনি ভাবেই চলুক। তার আসবার তো সময়ও হয়ে এসেছে। এখন সন্ধে হলেই যে যার ঘরে দৌড় দিয়ে সারা রাত জেগে সারাকার কাঁসর বাজাবে, চিৎকার করবে যাতে বাইরে কোনো শব্দ শোনা না যায়, আর কেউ যেন বাইরে না থাকে, তাহলেই হবে। আর নতুন করে পরামর্শের কোনো দরকার দেখি না চিত্তপ্রসাদ। যদি তুমি নিজের বিবেচনা দিয়ে কিছু করতে পারো তা করো। বলে গোবিন্দদা আস্তে আস্তে চলে গেলেন। ভিড়ের লোকজনও যে যার ঘরে চলে গেল। দেখে হতবাক আমি আর বিষ্ণুপদ কেবল দাঁড়িয়ে আছে সেখানে। বিষ্ণুপদ মৃদু হেসে বলল, দেখলেন তো চিত্তবাবু, এই তো আমাদের গাঁয়ের লোক। আমি চটকা ভেঙে বলল, গায়ের লোককে দোষ দিও না বিষ্ণুপদ, ওরা যে একটা ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে আছে এতে তো কোনো সন্দেহই থাকতে পারে না। দেখো, ওদের সহানুভূতি দেখাতে না পারো, ঠাট্টা অন্তত করো না। কিন্তু একটা ব্যাপারে আমার ভীষণ খটকা লাগছে, এরা চন্দ্রশেখরের ওপর অসন্তুষ্ট কেন? কি করেছে সে? বিষ্ণুপদ গম্ভীর হয়ে গেল, বলল, আপনি ওদের প্রতি সহানুভূতি দেখাতে বললেন না, কোত্থেকে সহানুভূতি আসবে বলতে পারেন? এমন একটা অকৃতজ্ঞ জাত যে জমিদার বাবু নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে পড়ে থেকে ওদের জন্য এত কিছু করলো, আজ এরাই তাকে। বলতে বলতে বিষ্ণুপদ থেমে গেল। আমি বললুম, থেমো না বিষ্ণুপদ, থেমো না, কি হয়েছে বলো। এরা চন্দ্রশেখরকে সন্দেহ করছে, ভাবছে এই মৃত্যুগুলোর পেছনে চন্দ্রশেখরের হাত আছে। বিষ্ণুপদ উপর নিচ করে ঘাড় নাড়ল। আমি উত্তেজিত হয়ে বললুম, কিন্তু কেন? তার অপরাধ? বিকৃত মুখ করে বিষ্ণুপদ বলল, অপরাধ নাইডোয়াস প্রথমত তিনিই বসিয়েছিলেন, তাদের অনেকেই মারা গিয়েছেন। দ্বিতীয়ত, যদিও তিনি প্রায় প্রত্যেক রাতে রাস্তায় রাস্তায় বন্দুক হাতে টহল দিয়ে বেড়ান, কিন্তু যেই দিন মৃত্যু ঘটে সেই দিন তাকে আর দেখা যায়নি। আচ্ছা আপনি বলুন, এইসব কোনো যুক্তি যায়? আরে ওদের কথাই যদি মেনে নিতে হয় তাহলে জমিদার বাবুকে তো সন্দেহ করার কোনো প্রশ্নই ওঠে না। আমি জিজ্ঞেস করলুম, ওদের কি কথা? বিষ্ণুপদ তিক্ত হাসি হেসে বলল, জানি না, সেই যে তিনি মানে যিনি কামড়েছেন তাকে 2-3 জন দেখেছি, তার বর্ণনার সঙ্গে আর যাই হোক মিল থাকুক, জমিদার বাবুর নেই। আমি উত্তেজনায় প্রায় লাফিয়ে উঠতে যাচ্ছিলাম। বললুম, বলো কি বিষ্ণুপদ, তাকে কেউ দেখেছে? তা বর্ণনাটা কিরকম? ও সে ভারী মজার, বর্ণনাটা মোটো এক গোটা মানুষের না, আধখানা মানুষ আর আধখানা গিরগিটি। মানে একটা গিরগিটি যদি পিছন পায়ে ভর দিয়ে খাড়া হয়ে দাঁড়ায় তাহলে যে দেখা যাবে তেমন, এমনকি একটা লেজও আছে। বলে বিষ্ণুপদ হাসতে লাগলো। আমিও হেসে ফেললুম। বললুম, তবু লোকে চন্দ্রশেখরকে সন্দেহ করে, কি ভাবছে তারা এটা ওর ছদ্মবেশ? হ্যাঁ তাই বটে। তা কারা কারা দেখেছে তাকে? এই গায়ের তো 2 জন, শ্যামচরণ আর নীলু, আর পাগনার একজন চৌকিদার গুপিচরণ। তা তাদের সকলেরই বর্ণনা এক? হ্যাঁ প্রায় এক। যখন বাড়ি ফিরলুম তখন বেশ বেলা হয়েছে। দেখি বৈঠকখানা ঘরে আমাদের খাওয়ার জায়গা করেছে বসন্ত। আমাকে আসতে দেখে বসন্ত বলল, এতক্ষণ কোথায় ছিলেন রায়বাবু? জমিদার বাবু অনেকক্ষণ থেকে আপনাকে খুঁজছেন। আপনি চান করে আসুন, আমি কাছারি বাড়িতে গিয়ে খবর দিয়ে আসি। আমি স্নান সেরে খাওয়ার জায়গায় এসে দেখি চন্দ্রশেখর বিষণ্ণ গম্ভীর মুখে
মাথা নিচু করে বসে আছে। আমার পায়ের শব্দ শুনে মুখ তুলল। এসে চিত্রপ্রসাদ, কোথায় গিয়েছিলে? আমি ওর পাশে বসে বললুম, এই গ্রামটা একটু ঘুরে দেখতে গেছিলাম। চন্দ্রশেখর একটু চুপ করে থেকে জিজ্ঞেস করলো। কিছু শুনলে? আমি চুপ করে রইলুম। চন্দ্রশেখর দীর্ঘশ্বাস ফেলে বলল, শুনেছ না? এবার বুঝেছ কেন আমি তোমাকে ডেকে এনেছি? তুমি আইনজ্ঞ, বুদ্ধিমান আর আমার বন্ধু। এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করতে পারো। আমার প্রজাদের আমি জীবন রক্ষা করতে পারিনি। আমার সংসার ভেঙে যাচ্ছে, আমি পাগল হয়ে যাচ্ছি চিত্রপ্রসাদ। আমি জিজ্ঞেস করলুম, সংসার ভেঙে যাচ্ছে কেন? ওই যে প্রজারা আমার নামে যে সন্দেহ করে তা সুমিত্রার কানে পৌঁছাচ্ছে। তারপর থেকে সে আর এ বাড়িতে থাকতে চায় না। সারাদিন ঘুরে ঘুরে বেড়ায়, রাতে এক ঘরে থাকতে চায় না। তার ওপর বাড়ির মৃত দাইমা মারা যাওয়ার পর সে তো প্রায় নাওয়া খাওয়া ত্যাগই করেছে। আমি বেশি কাছে গেলেই ভয় সাদা হয়ে যাচ্ছে, আর মুখে শুধু ওই একই কথা, আমাকে বাপের বাড়ি রেখে এসো। আমি এখানে এক মুহূর্ত থাকতে চাই না। তুমি বলো চিত্রপ্রসাদ, আমি কি করতে পারি? তা ঘনশ্যাম রায়কে খবর দিয়েছো? হ্যাঁ, শ্বশুরমশাইকে খবর দিয়েছি। তিনি আসবেন বলেছেন, কিন্তু তিনি ব্যস্ত লোক। চট করে চলে আসা বললেই তো সহজ নয় না তার পক্ষে। এদিকে সময়ও এগিয়ে আসছে, আর যতই সময় এগিয়ে আসছে সুমিত্রা ততই ভয়ে দিশেহারা হয়ে পড়ছে। আমি বললুম, তা তুমি সুমিত্রাকে নিয়ে বাইরে কোনো জায়গা থেকে কিছুদিন ঘুরে আসছো না কেন? সুমিত্রার সন্দেহ কাটবে, তুমিও একটু বিশ্রাম পাবে। মাথা নেড়ে চন্দ্রশেখর বলল, না চিত্তপ্রসাদ, তা হয় না। আমি যে কথাটা চিন্তা করিনি তা নয়, কিন্তু মনে কর আমার যেমন দুর্ভাগ্য, হয়তো বাইরে গেলুম আর সেবারে কিছু হলো না, তখন কি হবে? আমি কি আর কোনোদিন এই গ্রামে ঢুকতে পারবো? ঢুকলে সবাই আমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। আমি বললুম, তা বটে। তাহলে তুমি ঘনশ্যাম রায়কে একটা আর্জেন্ট টেলিগ্রাম পাঠাও। তাও পাঠিয়েছি, আশা করছি কাল পরশুর ভিতরে উত্তর পাবো। কিন্তু চন্দ্রশেখর, সুমিত্রা যদি আর না ফিরে আসে? চন্দ্রশেখর কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর বলল, ও নিশ্চয়ই ফিরে আসবে, তুমি দেখে নিও চিত্তপ্রসাদ। এই রহস্যের জাল ছিঁড়ে ফেলে ও নিজের ভুল বুঝতে পারবে, কিন্তু কতদিন? এই প্রশ্নের উত্তর আমারও জানা ছিল না, কাজে চুপ করে রইল। রাত্রিবেলা শুতে যাওয়ার সময় বসন্ত বলল, রায়বাবু, গন্ধটা বাড়ছে, টের পাচ্ছেন? আমি মাথা নেড়ে বলল, কোন গন্ধটা বসন্ত? আমার নাকে তো নানা রকম গন্ধ আসছে। বসন্ত স্থির দৃষ্টিতে আমার দিকে চেয়ে বলল, কাল রাত্রির গন্ধ, মৃত্যুর গন্ধ। আমি শুয়ে পড়ে বলল, মৃত্যুর গন্ধ? মৃত্যুর যে কেমন গন্ধ তা তো আমার জানা নেই বসন্ত। কাজেই সেটা বাড়ছে না কমছে তা আমি বলবো কি করে বলো? বসন্ত আমার কথার খোঁচাটা বুঝতে পারলো কিনা জানি না। অনেকক্ষণ চুপ করে বসে রইল। তারপর আমার যখন প্রায় ঘুম এসে গেছে, তখন হঠাৎ আমাকে ডেকে বলল, রায়বাবু, আমার চোখটা একটু দেখবেন? আমি একটু চটেই গেল। বললুম, কি পাগলাম হচ্ছে কি বসন্ত, শুয়ে পড়ো। আর বলতে বলতে ওর দিকে চোখ পড়ায় বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেল।
দেখি ওর চোখ দুটোর মধ্যে মনি নেই, পুরোটাই সাদা। কোন রকমে বললুম, কি কি করছো বসন্ত? হ্যাঁ, এমন চোখ কপালে তুলে বসে আছো কেন? বসন্ত চোখ বন্ধ করে মৃদু হাসলো, বলল, চোখ কপালে তুলিনি রায়বাবু, মনি দুটো দেখতে পাননি না? যাক, ভালোই হয়েছে। ভালো হয়েছে মানে? কি ভালো হয়েছে? মনি না দেখতে পাওয়ার মধ্যে ভালোটা কোথায়? আছে রায়বাবু, একে আমরা বলি চক্ষু ক্ষীর। এটা চোখের ওপর এলে তখন চোখ আর দেখতে পায় না, দেখতে পায় বোধহয় মন। কিভাবে হয় জানি না, তখন অনেক কিছু দেখতে পাই যা যা সাদা চোখে কখনো দেখা যায় না। সব সময় তো এটা আসে না, কখনো সখনো কালে বদ্রে আসে। আর যখন আসে তখন পৃথিবীর রূপ পাল্টে যায়। মনে মনে বড্ড চাইছিল এটা যেন আসে। প্রার্থনা করছিল যদি কোনো পুণ্য ফল আমার থাকে তাহলে এই ভীষণ বিপদের দিনে যেন এটা পাই। আমি আবার লম্বা হয়ে বলল, দেখো বসন্ত, সারাদিন ধরে নানা রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কথা শুনতে হয়েছে আমাকে। তারপর তুমি এলে তোমার এই চক্ষু ক্ষীর না চক্ষু স্থির নিয়ে। এসব হচ্ছে আর সহ্য করতে পারছি না আমি। এবার আমাকে একটু ঘুমাতে দাও। কাল সকালে আবার বেরোতে হবে মোটা ল্যাজ বলা আধখানা মানুষ আর আধখানা গিরগিটির সন্তানে। কি যে সব হচ্ছে কে জানে। বুঝতে পারছি না যে আমি একটা পাগলা গারদের মধ্যে এসে পড়লুম, না সবাই আসলে সুস্থ, কেবল আমি পাগলা হয়ে গেছি। পাগল কেউই হয়নি রায়বাবু, কেবল একটা কথা মনে রাখা দরকার, আমরা রোজ যা চোখে দেখি বা কানে শুনি তার বাইরেও অনেক কিছু কল্পনা করাও আমাদের পক্ষে অসম্ভব যা আছে। হ্যাঁ, শেক্সপিয়ারও ওই রকমই কি একটা কথা যেন বলেছিলেন বটে। পরদিন ভোরবেলা উঠে বারান্দায় গিয়ে দেখি চন্দ্রশেখর সেখানে বসে আছে, কিন্তু তার মুখের দিকে চেয়ে আমি স্তম্ভিত। কি এক প্রচন্ড অস্ত্রগ্রহ বেদনায় সে মুখ বিকৃত করে রয়েছে। আমি জিজ্ঞেস করলুম, কি হয়েছে? চন্দ্রশেখর ক্লিষ্ট কণ্ঠে বললে, সুমিত্রা আমাকে আলটিমেটাম দিয়ে দিয়েছে গতকাল। যেভাবেই হোক আজ রাতের মধ্যেও চলে যাবেই। আমি যতক্ষণ না ব্যবস্থা করছি ততক্ষণ সে অন্য জল স্পর্শ করবে না বলে দিয়েছে। বলো কি? এ তো মহাবিপদ দেখছি। তা ঘনশ্যাম বাবুর কাছ থেকে কোনো খবর পেলে? মাথা নেড়ে চন্দ্রশেখর বলল, না, আজ আসবে হয়তো। তবে তুমি ভেতরে গিয়ে বৌঠানকে বলো যেন আজকের দিনটা অপেক্ষা করেন, তারপরে না হয় কাল অন্য কোনো ব্যবস্থা নেওয়া যাবে। এখন কি ব্যবস্থা নেবে তুমি? ধাইমা মারা গেছে আর 17 দিন হলো, আর একটা মৃত্যুর সুখ আসছে আর মাত্র 3-4 দিন বাকি। গায়ের লোক রাত্রে বেরোনো বন্ধ করে দিয়েছে। পাইকদের বা বেহারাদের কাউকে বললেও কেউ এখন বেরোবে না, কেটে ফেললেও বেরোবে না। দিনে দিনে যাবে, দিনে দিনে ফিরে আসবে, কি আছে তাতে? আরে তুমি শুধু তাদের নিরাপত্তার কথা ভাবছো? তাদের তো পরিবার রয়েছে, তাদের কথাও তো ভাববে। হ্যাঁ, সে কথা অবশ্য ঠিক। তাহলে কি করবে? তাই তো বুঝতে পারছি না। সুমিত্রা আমাকে যাই সন্দেহ করুক না করুক, তার জন্য যদি খাওয়া দাওয়া ত্যাগ করে ভয়ের চোটে একটা ভালো মন্দ কিছু করে বসেন, তাহলে আমি কোথায় যাব বলতে পারো? সত্যি তো, এ তো মহা অসুবিধা দেখতে পাচ্ছি। তা এমন কেউ নেই যার পরিবার টরিবার কেউ নেই? চন্দ্রশেখর চিন্তিত মুখে বলল, আছে, তার গরুর গাড়িও আছে, আমাদের রামকৃষ্ণ গাড়োয়ার। কিন্তু সে বেটা বড্ড মাতাল। অন্তত দুটো পাইক ছাড়া সুমিত্রাকে তাদের হাতে ছাড়ি কি করে?
দুদিনের পথ। তা তুমি সঙ্গে নিয়ে যাও না। না চিত্রপ্রসাদ, তা হয় না। বললুম না, সময় হয়ে এসেছে। আমার বুকের ভেতরটা কেমন ছ্যাঁক করে উঠল। বললুম, তুমি এখন কিছুতে যেতে পারো না? দৃঢ়ভাবে মাথা নেড়ে চন্দ্রশেখর বলল, না, অন্তত এই কদিন তো নয়। কেমন একটা ধাঁধা লেগে গেল আমার। কোথায় একটা গোলমাল লাগছে। একটা স্থির করে কিছুতেই একটা পরিষ্কার মীমাংসা কিছুতেই করতে পারছি না। চন্দ্রশেখর কাছারি চলে গেল। অন্যমনস্ক ভাবে আমি বের হলো শ্যামাচরণ আর নীলুর খোঁজে। নীলুর একটা মুদির দোকান ছিল, তাকে সেখানে গিয়ে ধরলো। জিজ্ঞেস করলুম, তুমি নাকি কি সব দেখেছো? কি দেখেছো? নীলু বা নীলকণ্ঠ আধ বুড়ো মানুষ, আমার কথা শুনে কেঁপে কেঁপে অস্থির। প্রবল বেগে মাথা নেড়ে বলল, না না, আমি কিছু দেখিনি যাই বাবু, আমি কিছু দেখিনি। বুড়ো মানুষ, অন্ধকারে কত ছায়া দেখি, সেসব কি আর ধরতে যাচ্ছে? আমি বললুম, আমাকে ভাঁওতা দিও না নীলকণ্ঠ, কি দেখেছো বলো। নীলকণ্ঠ কিছুতেই বলবে না। শেষটা হঠাৎ মাথায় একটা আইডিয়া এসে গেল। ওর পাশে রাখা হিসাব লেখার স্লেট আর পেন্সিলটা তুলে নিয়ে বিজ্ঞান বইয়ে যেরকম ডায়নোসরের ছবি আঁকা থাকে সেই রকম একটা মোটামুটি স্কেচ এঁকে ওকে দেখালো। মুহূর্তের মধ্যে নীলকণ্ঠের মুখ ভয়ে সাদা হয়ে গেল। ফিস ফিস করে আমাকে জিজ্ঞেস করলো, তুমিও দেখেছো রাই দাদা? আমি কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বললুম, হ্যাঁ দেখেছি, তবে অনেক দূর থেকে তো, তাই কতটা উঁচু ঠিক বলতে পারি না। তুমি বলতে পারো? নীলকণ্ঠ বলল, আমিও তো খুব কাছ থেকে দেখিনি, আর এত লহমার জন্য তো। তবে মনে হয় এক মানুষ কি তার একটু বেশি উঁচু হবে। স্লেটটা ধার করে নিয়ে গেলুম শ্যামাচরণের কাছে। সে মাঠে কাজ করছিল। আমার ছবি দেখে সে আমার শিল্প প্রতিভার উচ্ছ্বাসিত প্রশংসা করতে লাগলো। আর তারও মতে দেখলুম সেটা এক মানুষ সমান উঁচু হবে, আর চোখের পলকে ছুটে বেরিয়ে যায়। শরীরটা যতই ভারী দেখাক না কেন, অবিশ্বাস্য তার গতিবেগ। শ্যামাচরণের কাছ থেকে ফিরে আসতে আসতে দেখলাম মনটা কেমন অসাড় হয়ে যাচ্ছে। একটা কি দুঃস্বপ্ন? এতে কোনো সন্দেহ থাকতে পারে না যে নীলকণ্ঠ আর শ্যামাচরণ আলাদা আলাদা সময়ে সাদা চোখে, অবশ্য আবছায়া অন্ধকারে একটা অতিকায় সরীসৃপের অবয়ব দেখেছে। তারা মিথ্যে কথা বলছে না, কারণ আমার মতো গাগো উকিলকে এরকম পর্বত প্রমাণ ধাপ্পা দেওয়া তাদের সাধ্যের অতীত। তাছাড়া এতে এদের কোনো স্বার্থ থাকতে পারে না। তাহলে এরকম একটা জীব দিন 20-22 কোথায় লুকিয়ে থাকে? চারদিকে যে জঙ্গল আছে সেগুলো এমন কিছু মারাত্মক গভীর বা সেখানে একদম কোনো লোক চলাচল করে না এমনটা নয়। আর জঙ্গলের দিকে যারা থাকে তারা তো তেমন মরেনি, বরং বেশি মারা গেছে যারা গ্রামের ভেতর দিকে থাকে। অতএব ধরে নিতে হয়
সেই প্রাণীটি গ্রামের ভেতরেই কোথাও লুকিয়ে থাকে, কিন্তু সকলের দৃষ্টি এড়িয়ে সে থাকে কোথায়? কেউ কি তাকে লুকিয়ে রাখে, আর দিন 20-22 অন্তর অন্তর সে ক্ষুধার্ত হলে তাকে ছেড়ে দেয়? তাহলে নিশির ডাক, সেটা যদি সত্যি হয়, তাহলে বলতেই হবে কেউ সেই সরীসৃপটির সঙ্গে জড়িত আছে, তাকে শিকার ধরে নিতে সাহায্য করে। কিন্তু কে সে? আর এরকম একটা অতিকায় সরীসৃপ লুকিয়ে রাখার মতো জায়গায় বা কোথায়? জমিদার বাড়ি? হ্যাঁ, অসম্ভব নয়। ও বাড়ির তো মাত্র একটা অংশে চন্দ্রশেখর থাকে, আর বেশিরভাগ অংশই তো তালা বন্ধ হয়ে পড়ে থাকে। ওদিকে কি কিছু আছে? দুপুরবেলা খেতে বসে চন্দ্রশেখরকে আমার গবেষণার কথা বললুম। চন্দ্রশেখর স্থির উজ্জ্বল দৃষ্টিতে সব কথা শুনল, কিন্তু কোনো মতামত প্রকাশ করলো না। খাওয়া শেষ হলে অন্দরের ভেতরে গিয়ে একটু বাদেই বেরিয়ে এলো, হাতে একটা রাইফেল আর অন্য হাতে একটা চাবির গোছা নিয়ে বলল, চলো অন্য মহলগুলো একটু খুঁজে দেখি। চলো। বসন্ত আমার কাছেই ছিল, সেও জুটে গেল। কেবল জুটে গেল নয়, আঠার মতো আমার সঙ্গে সেঁটে গেল বলা যায়। কিন্তু কোনো লাভ হলো না, কিছুই পাওয়া গেল না। আমরা হতাশ হয়ে ফিরে এলো। বৈঠকখানা ঘরে এসে বসতেই একজন পাইক একটা টেলিগ্রাম দিয়ে চন্দ্রশেখরকে চলে গেল। সেটা পড়ে চন্দ্রশেখরের মুখটা ছাইয়ের মতো হয়ে গেল। আমি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলুম, কি হলো? ভগ্ন কণ্ঠে চন্দ্রশেখর বলল, শ্বশুরমশাইয়ের চিঠি, উনি আসছেন, তবে আরো 7 দিন বাজে। সেদিন সন্ধেবেলা চন্দ্রশেখর আমাকে ওর অন্দরমহলে বসবার ঘরে ডেকে পাঠালো। ঘরে ঢুকে দেখি ঘরের মাঝখানে চন্দ্রশেখর দাঁড়িয়ে রয়েছে। মুখটা লাল টকটকে হয়ে গেছে। এক কোণে পেছনে ফিরে ঘোমটা টানা একটা মেয়ে, বুঝলুম সৌমিত্রা। আর এও বুঝতে পারলুম দাম্পত্য কলহে কিছুতেই জিততে না পেরে সে আমাকে এখানে ডেকে পাঠিয়েছে তার সাহায্যের জন্য। একটু বুঝিয়ে বলো তো চিত্তপ্রসাদ, যে আজ রাতে তার পক্ষে এই গ্রাম ছেড়ে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। ঘোমটার আড়াল থেকে সরস প্রশ্ন এলো, কেন সম্ভব নয়? সম্ভব করলেই সম্ভব। সরস প্রশ্ন বললুম বটে, কিন্তু কি গলা! মনে হলো যেন একটা সেতার বেজে উঠল। এমন একটা আশ্চর্য মিষ্টি সুরেলা গলা আজ পর্যন্ত আমি আর শুনিনি। আবার সেতার বেজে উঠল। কারোর সাহায্যের দরকারও হতো না। পাটা যদি না মচকাতো তাহলে আমি একাই হেঁটে চলে যেতাম। তোমার পা মচকায়নি, হাড় ফেটে গেছে। এই অবস্থায় গরুর গাড়ি করে এই অন্ধকারে কি কারোর যাওয়া সম্ভব? মেয়ে মানুষের কথা তো বাদই দাও, কোনো পুরুষ মানুষই কি এই অবস্থায় যেতে পারে? কেন তুমি এরকম করছো? তুমি আমাকে বিশ্বাস না করো, ঘরে খিল দিয়ে থাকো, বাইরে 10টা পাইক বসিয়ে দিচ্ছি আমি। না না না, আমি তোমাকে বিশ্বাস করি না, তোমাদের পাইকদেরও বিশ্বাস করি না, কাউকে না। ধাইমা মারা গেছেন, এবার আবার পালা। এমনভাবে পড়ে পড়ে আমি মরতে পারবো না। আমি চলে যাব, আজই চলে যাব আমি। চন্দ্রশেখর আমার দিকে ফিরে বলল,
আতঙ্কের এমন ভয়ঙ্কর রূপ এর আগে কখনো দেখেছো চিত্রপ্রসাদ? আমি কিন্তু তখন অন্য কিছু দেখছিল, মনে মনে একটা কুৎসিত ছবি এঁকে ফেলেছিল। আমি মোটামুটি শিক্ষিত লোক, ভদ্র সন্তান, একটা আদর্শের অনুগামী, যে আদর্শের একটা প্রধান ভিত্তি হচ্ছে সৎ চরিত্রতা। কিন্তু সে আমার মনের মধ্যে অদ্ভুত কুলসিত চিন্তা অবচনের মধ্যে ক্লেদাক্ত গহ্বর থেকে সাপের মতো ফোনা তুলে দাঁড়ালো। সুমিত্রার গলা শুনে আমার মাথার মধ্যে কেমন যেন সব গোলমাল হয়ে যেতে লাগলো। আমি ভাবলাম, সুমিত্রা শুনেছি অপরূপ সুন্দরী, এমন কণ্ঠস্বর যার, সে অসাধারণ না হয়ে যায় না। তার উপর তার পা ভাঙা, অতএব প্রায় চলৎ শক্তিহীন বলা চলে। একটা মাতাল গাড়োয়ানের গাড়িতে একে নিয়ে অন্ধকারে পথ দিয়ে যাওয়ার সুযোগ একটা পুরুষ মানুষের জীবনে দুবার আসে না। চন্দ্রশেখর জাহান্নামে যাক, এমন সুযোগের সদ্ব্যবহার করব না, এমন নির্বোধ বন্ধু আমি নই। আমি বললুম, ঠিক আছে, বৌঠান যখন এতই ব্যস্ত হয়ে পড়েছেন, তখন আমি না হয় ওকে পৌঁছে দিয়ে আসবো। চন্দ্রশেখর অত্যন্ত আশ্চর্য হয়ে বলল, তুমি যাবে, বেশ, তাই হোক, তবে সঙ্গে বসন্তকে নিয়ে যাও। আমার মাথায় চড়াত করে রক্ত উঠে গেল। বসন্ত কেন? তুমি কি মনে করো আমি কি নিজেকে রক্ষা করতে পারি না? চন্দ্রশেখর স্থির গলায় বলল, না, তা নয়। যদি তোমাদের কেউ আক্রমণ করে, তাহলে একজন পালিয়ে গিয়ে খবর দিতে পারবে। সুমিত্রা বা রামকৃষ্ণর পক্ষে সেটা সম্ভব হবে না। আর তুমি যদি বিপদের মোকাবিলা করতে থাকো, তাহলে বসন্ত পালিয়ে যেতে পারবে। আমি আবার প্রতিবাদ করতে যাচ্ছিলুম, কিন্তু সুমিত্রার গলা শুনতে পেলুম আবার। আপনি আপত্তি করবেন না চিত্র ঠাকুরপো, চলুক না আপনার বসন্ত আমাদের সঙ্গে, অসুবিধে কিচ্ছু হবে না, দেখবেন। সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে অনেকগুলো চিন্তা দ্রুত খেলে গেল। এক, যদি বসন্তকে নিয়ে গোলমাল পাকায়, হয়তো যাওয়াটাই বন্ধ হয়ে যাবে। দুই, যদি বসন্ত যায়ও, ওকে তাপ পিটিয়ে সরিয়ে দেওয়া অসুবিধে তেমন কিছু নয়। তিন, বসন্ত যদি গোলমাল করে, ওকে না হয় খুনই করে ফেলা যাবে। পরে এসে বলবো রক্ত শোষা মেরেছে। কাজেই বললুম, ঠিক আছে, বসন্ত চলুক আমাদের সঙ্গে। বেশ, তাহলে তৈরি হয়ে নাও। আর অস্ত্র শস্ত্র কিছু আছে সঙ্গে? না একটা বন্দুক দিয়ে দেবো সঙ্গে করে? আমি তৈরি আছি, আর অস্ত্রের দরকার কি? হ্যাঁ, তোমার মতো অত ভয় আমার নেই। তাছাড়া আমি বন্দুক চালাতেই জানি না। চন্দ্রশেখর বলল, না, অস্ত্র ছাড়া আমি তোমাদের কিছুতেই যেতে দেব না। তুমি না নাও বসন্ত নি, ওকে ডাকো, দেখি অন্ত সরকি চালাতে জানে কিনা। বসন্ত ঘরে ঢুকে একটা ঝাঁকুনি দিয়ে শরীরটা শক্ত করে দাঁড়িয়ে গেল। চন্দ্রশেখর একটু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, কি হলো বসন্ত? বসন্ত একটা অস্বাভাবিক গম্ভীর গলায় বলল, গন্ধটা বড্ড বেশি। চন্দ্রশেখর আবার কি একটা যেন প্রশ্ন করতে যাচ্ছিল। আমি বাধা দিয়ে বললুম, তোমার এই ন্যাকামো বন্ধ করো তো বসন্ত। জমিদার বাবু যা প্রশ্ন করছেন তার জবাব দাও। গন্ধ 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 করে মাথা খারাপ করে দিল একেবারে। আমার রূঢ়তায় বসন্ত চমকে উঠল।
আমার দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করলো। কি প্রশ্ন? বলতে বলতে দেখি ওর চোখের ওপর একটা অস্বচ্ছ ঘন তরল আবরণ নেমে এসে মনে দুটোকে আড়াল করে দিচ্ছে। দেখে রাগে আমার সর্বাঙ্গ জ্বলে উঠল। ওকে চিৎকার করে গালাগাল করতে ইচ্ছে হলো। তুমি বন্দুক চালাতে জানো বসন্ত? না। সরকি চালাতে পারো? হ্যাঁ পারি। কি খেলায় আমি আমার গুরু যাদব চন্দ্রপালের শিষ্য। জয় গুরু, জয় গুরু। বলে দুহাত জোর করে মাথায় ঠেকালো বসন্ত। চন্দ্রশেখর একটা দেওয়াল আলমারির ভেতর থেকে একটা রূপো বাঁধানো লাঠি বের করে নিয়ে এলো। সেটাই মাথার খুলতে ভেতর থেকে প্রায় 1 হাত লম্বা চকচকে একটা ইস্পাতের ফলা বেরিয়ে এলো। সেই প্রাণঘাতী অস্ত্রটাকে বসন্তের হাতে ধরিয়ে দিয়ে চন্দ্রশেখর জিজ্ঞেস করলো, এইটা ব্যবহার করতে পারবে? এটা আমার ঠাকুরদাদার গুপ্তি, তার বংশের মর্যাদা রেখেছে অনেকবার। বসন্ত গুপ্তিটা ভক্তি ভরে নাড়াচাড়া করে বলল, হ্যাঁ, ও অস্ত্র ব্যবহার করতে পারবো, কিন্তু কেন? কোথায় ব্যবহার করতে হবে? এবার আমি কথা বললাম। বউ ঠাকুরানী আজ এক্ষুনি বাপের বাড়ি যাবেন, গরুর গাড়িতে যাবেন, সঙ্গে আমি থাকবো, তোমাকেও সঙ্গে যেতে হবে। বসন্ত দৃঢ়ভাবে ঘাড় নাড়ল, বলল, না, আপনার যাওয়া হতে পারে না রায়বাবু। গন্ধটা আজ বড্ড বেশি, আর আপনার ভেতরে সে কথা থাক। আপনি আমাকে কিছুতেই যেতে দেব না। বসন্তের কথায় রাগে আমার মাথায় রক্ত উঠে গেল। আমি চিৎকার করে বললুম, তুমি আমায় যেতে দেবে না? কোথাকার লাট সাহেব হে তুমি? তুমি না যাও, ওই গুপ্তি নিয়ে আমি একাই যাব। ওটা দাও আমাকে। বসন্ত বিনা বাক্য ব্যয়ে অস্ত্রটা আমার হাতে দিয়ে দিল, কিন্তু আমি সেটা ভালো করে ধরবার আগে চন্দ্রশেখর আমার হাত থেকে টেনে নিল সেটা। বলল, না না চিত্তপ্রসাদ, এই জিনিস চালানো বড় সহজ নয়। কায়দা জানা না থাকলে নিজেই আহত হয়ে পড়বে, এমনকি কোনো গুরুতর বিপদ কিছু ঘটে যাওয়ার অসম্ভব নয়। তারপর বসন্তের দিকে তাকিয়ে বলল, যাও না বসন্ত, আমি বউ ঠাকুরানীকে কথা দিয়েছি যে তাকে আজ বাপের বাড়ি রওনা করিয়ে দেবই। বসন্ত ঘাড় নিচু করে বলল, না জমিদার বাবু, সেটা অসম্ভব। তখন ঘরের কোণ থেকে আবার সেই শততন্ত্রী বীণা বেজে উঠল। কিন্তু যেতে যে আমায় হবেই বসন্ত। তুমি না নিয়ে গেলে আমি যাব কিভাবে? ঘরে যে একজন তৃতীয় ব্যক্তি রয়েছে সেটা এতক্ষণ বুঝতে পারেনি বসন্ত। সুমিত্রার গলা শুনে পূর্বাত ঘাড় নিচু করে একটু অস্বাভাবিক গলায় বলল, আমাকে ক্ষমা করবেন মা, আমি বুঝতে পারিনি আপনি ঘরেই আছেন। তবে ছেলের বিয়াদবি মাফ করবেন। আমি কিছুতেই যাব না, আর রায়বাবুকেও যেতে দেবো না। মানে আমি জীবিত থাকতে উনি যেতে পারতেন না। শুনে আমি বলতে গেলুম যে জীবিত তুমি থাকবে না, কিন্তু তার আগে সুমিত্রা বলে উঠল, আমার অনুরোধ তুমি রাখবে না বসন্ত? বলতে বলতে সে বসন্তের সামনে এসে দাঁড়ালো। বসন্ত যথারীতি চোখ নিচু করে বলল, না মা ঠাকুরন, আমাকে মাফ করতে হবে। আজ গন্ধটা বড্ড বেশি। তখন সুমিত্রা একটা অদ্ভুত কাজ করলো, এমন কাজ যে সে যুগে কোনো জমিদার বাড়ির বউয়ের পক্ষে সে কাজ করা অদ্ভুত নয়, অসম্ভব ছিল।
বসন্তের সামনে সে মুখের গোমটা সরিয়ে পিঠের উপর ফেলে দিল, বলল, আমার মুখের দিকে তাকাও বসন্ত, বলো আমাকে এখান থেকে উদ্ধার করবে না তুমি? আমি আর চন্দ্রশেখর স্তম্ভিত বিস্ময়ে সুমিত্রার দিকে চেয়ে রইলাম। সে কি আশ্চর্য রূপ! একজন সীতার জন্য যে লঙ্কা ধ্বংস হতে পারে, একজন হেলেনের জন্য নিশ্চিহ্ন হতে পারে ট্রয়, বা একজন দ্রৌপদীর জন্য নির্বংশ হতে পারে কুরুরাজ বংশ, তাতে আজ আর আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। সেই রূপ আমার সর্বাঙ্গে বাসনার আগুন জ্বালিয়ে দিল। ইচ্ছে হলো সেই স্বর্গীয় সৌন্দর্যের অধিকার শুধু আমার। এই চন্দ্রশেখর আর বসন্ত দুজনের গলা টিপে মেরে একে বুকে নিয়ে অন্ধকারে পালিয়ে যাব। কেউ বাধা দিতে এলে শেষ করে দেব তাকেও। আমার এই চিন্তার মধ্যেই সুমিত্রা আবার বিনায় ঝনকার তুলল। তাকাও বসন্ত, আমার দিকে তাকাও। নতনেত্র বসন্ত আস্তে আস্তে মুখ তুলে গোলাটে চোখ রাখলো সুমিত্রার মুখে। এক মুহূর্ত, তারপরেই মাতালের মতো তীক্ষ্ণ তীব্র চিৎকার করে উঠল, কে তুমি? কে তোমাকে এখানে এনেছে? চন্দ্রশেখর এক পা এগিয়ে এসে বিস্ময়ে কম্পিত গলায় বলল, উনি বউ ঠাকুরানী বসন্ত, উনি বাপের বাড়ি যাবেন। বাপের বাড়ি? কোথায় বাপের বাড়ি? ওর বাপের বাড়ি গঙ্গা যমুনা গ্রামে, এখান থেকে দুদিনের রাস্তা। হ্যাঁ হ্যাঁ, ওর বাপের বাড়ি নরকে জমিদার বাবু। পৃথিবীর পেটের মধ্যে পাতালে যেখানে গন গন করে আগুন জ্বলছে, ওই পিশাচিরা উঠে আসে সেখান থেকে। এরা যা কিছু ছয় তাই অপবিত্র হয়, যার দিকে তাকায় সেই অপবিত্র হয়ে যায়। এদের বিষাতি লালসার, এদের তৃপ্তি মৃত্যু আর ধ্বংসের। এদের গলার মধ্যে বিষ জমে ওঠে, সেই বিষ ঢেলে এরা প্রাণ না নিলে এরা নিজেরাই সেই বিষের জ্বালায় জ্বলে মরে। তোর তো সেই বিষ ঢালার সময় হয়ে এলো না শয়তানি? এই বাড়ির মধ্যে পাইক পেয়াদা আটকা পড়ে ঠ্যাং ভেঙে অসুবিধা হচ্ছে, তাই ভেবেছিস বাইরে গিয়ে একজনের বিষ ঢালবি? তাই এত আকুলি বিকলি, এত ছটফটানি। আমি বসন্তের কথা শুনে রাগে দিশেহারা হয়ে সামনের দিকে ছুটে যাচ্ছিলাম ওকে মারবো বলে। চন্দ্রশেখর আমাকে পেছন থেকে টেনে ধরল, নিঃশব্দে আঙুল দিয়ে সুমিত্রার পায়ের দিকে দেখালো, যেখানে একটু আগে দেখেছিলুম এক জোড়া রাঙা পদ্মের মতো পা। সেখানে কি দেখলুম, বসন্ত তখনও বলে চলেছে, তার হতে দিচ্ছি নে, আমি তোকে কিছুতেই বেরোতে দেব না। তুই নিজের বিষে নিজেই চলে পুড়ে মরবি, আমি দেখব। সুমিত্রার গলা শুনলুম, আমি মরবো না রে, মরবি তুই। মর, তুই মর, মর। বলতে বলতে ফর ফর করে কাপড় ছেঁড়ার শব্দ হলো। আমি যে বিভীষিকা দুটির দিকে স্তম্ভিত হয়ে তাকিয়েছিলুম, তারা ঢেকে গেল কতগুলি ছেঁড়া শাড়ি, জামার ভাঙা গয়নায়। তারপর একসঙ্গে দুটো শব্দ শুনলুম, একটা বসন্তের ক্ষীণ হাহাকার, আর একটা খ্যাক করে আওয়াজ। মুখ তুলে দেখলুম সেই ভয়ঙ্কর আকৃতি, যেটা একটু আগে ছিল পরমা রূপসী সুমিত্রা,
আর বর্ণনা দেওয়ার চেষ্টা করব না, কারণ তাহলে আপনারা বলবেন বুড়ো বয়সে আমার কেবল ভিমরতেই ধরেনি, আমি গাঁজাও ধরেছি। কাজে সেটা থাক। সেই ভীষণ আকার একটা শরীর মৃত্যু যন্ত্রণায় আছাড়ি পিছাড়ি খাচ্ছে। তার গলায় চন্দ্রশেখরের হাতের গুপ্তিটা আমূল গাঁথা। আমি সম্মোহিতের মতো দাঁড়িয়ে রইলুম আর দেখতে লাগলুম সেই অতিকায় দংস্ট্রাকাল বিধ্বংস একটা আকাশের দিকে উঁচু হয়ে খাবি খেতে থাকা আস্তে আস্তে স্থির হয়ে নেতিয়ে পড়ল। সেই সৎক্ষোপে শরীরটা বার কয়েক ঝাঁকানি খেল, তারপর সব স্তব্ধ। তবে বিস্ময়ের এখানেই শেষ ছিল না। আবার আমাদের চোখের সামনে সেই নারকীয় দুঃস্বপ্নের একটা পরিবর্তন ঘটতে লাগলো। বোধহয় 5 মিনিট। তারপরেই দেখি বসন্তের রক্তহীন মৃতদেহের পাশে পড়ে আছে আরেকটি নিরাবরণ শরীর। মৃত্যু যন্ত্রণায় বিকৃত হলেও সে অসাধারণ রূপের বিশেষ কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আশ্চর্য এই যে সেই রূপ দেখে এবার আমার মনের মধ্যে যে ভাব জেগে উঠল তা আতঙ্কের। মনে হলো এক্ষুনি পালিয়ে যায়। যদি ওটা আবার বেঁচে ওঠে, যদি গলায় বেঁধা গুপ্তিটা খুলে ফেলে উঠে দাঁড়ায়। চন্দ্রশেখরের দিকে তাকিয়ে দেখি সে তখনও আতঙ্কিত। অবিশ্বাস, ঘৃণা, বিস্ময় মেশানো বিস্ফারিত দৃষ্টিতে মৃতদেহ দুটির দিকে তাকিয়ে আছে। তখন আমার সম্বিত ফিরে এলো। আমার আইনজীবীর মস্তিষ্ক দ্রুত কাজ শুরু করে দিল। আমি এগিয়ে গিয়ে সৌমিত্রার গলা থেকে গুপ্তিটা টেনে বের করে একটা চাদর দিয়ে দেহটা ঢেকে দিলুম। তারপর চন্দ্রশেখরের কাছে গিয়ে তাকে স্পর্শ করলুম। সঙ্গে সঙ্গে সে সংজ্ঞা হারিয়ে পড়ে গেল। চন্দ্রশেখরের যখন জ্ঞান ফিরে এলো, তখন তার মুখের দিকে তাকিয়ে মনে হলো যেন সে দীর্ঘকাল কোনো দুরারোগ্য অসুখের পর সদ্য সুস্থ হয়ে উঠেছে। ক্লান্ত অবসন্ন গলায় বলল, ব্যাপারটা যে এরকম কিছু সে সন্দেহ আমার বেশ অনেক আগের দিনই হয়েছিল। মৃত্যুগুলো যে রাতে ঘটতো সেই রাত্রিগুলোর কোনো স্মৃতি আমার থাকতো না। সেই রাত্রিগুলোর 2-1 দিন আগে থেকেই সুমিত্রা কেমন অদ্ভুতভাবে ছটপট করে বেড়াতো। ওর গায়ে আমি কতগুলো কাঁটা এবং আঁচড়ের দাগ দেখেছি, যেগুলির কোনো উপযুক্ত ব্যাখ্যাও দিতে পারেনি। আর যেদিন ভাদরটা মারা পড়ল, সেদিন ওর পায়ের হাড় ভাঙার কোনো কারণই খুঁজে পাচ্ছিলাম না। বাথরুমে পড়লে ওরকম হতে পারে না। তারপর যখন ধাইমা মারা গেলেন, তখন আমি প্রায় নিঃসন্দেহী হয়েছিলাম। অন্তত এইটুকু বুঝেছিলাম যে আমার বিয়ের পর থেকেই এখানে যে কাণ্ড শুরু হয়েছে তার শেকড়টা রয়েছে আমারই বাড়িতে। তবে ব্যাপারটা যে এমন ভয়ঙ্কর তা আমি স্বপ্নেও কল্পনা করিনি। আর কিছু করতেও পারছিলাম না। কেমন যেন সম্মোহনের মধ্যে ছিল। তবে আমার অবচেতন বোধ হয় তৈরি হচ্ছিল। তাই আজ চোখের সামনে ওই দৃশ্য দেখে আমার হাত গুপ্তি ছুড়ল লক্ষ্যস্থলে, কিন্তু কে আমার বোধ শক্তি চালায়নি, চালিয়েছে আমার মগ্ন চৈতন্য। আসলে আবার চিন্তা করায় শক্তি বোধ হয় চলেই গিয়েছিল। কিছুক্ষণ চুপ করে থেকে দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করলো,
এবার আমরা কি করবো চিত্রপ্রসাদ? পুলিশে খবর দেব? আমি ততক্ষণে মনস্থির করে নিয়েছি। বললুম, না, পুলিশে খবর দিলে তারা এসে তোমাকে ফাঁসিতে ঝোলাবে। আমরা যা দেখেছি তারা 100% বিশ্বাস করবে না, করতে পারেও না। তুমি মানুষের কল্যাণ করে খুনি বলে পরিচিত হবে, এ আমি হতে দিতে পারি না, কেবল তোমার বন্ধু বলে নয়, একজন মানুষ বলে। তবে আমরা কি করব? তুমি এখনই গায়ের লোকে খবর দাও, বলো এবার রক্ত শোষার শিকার দুজন, বউ ঠাকুরানী আর তাকে বাঁচাতে গিয়ে বসন্ত। বসন্তের মৃতদেহ দেখলে সবাই নিশ্চিন্ত হবে। সুমিত্রাকে তুমি স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে দাও, আর ঘোমটা আর কাপড় দিয়ে যতটা সম্ভব মুখ ঢেকে দাও। সবাইকে বলে দাও যত শীঘ্র সম্ভব দাহ শেষ করে যেন বাড়ি চলে আসে। কেউ কোনো সন্দেহ করবে বলে তো মনে হয় না। মৃত্যু ভয় তারপরেও থাকবে, থাকুক। যখন অপঘাত মৃত্যুগুলো বন্ধ হবে তখন আতঙ্কটা আস্তে আস্তে এমনি থেকেই কমে যাবে। তুমি আমার কাছে থাকবে তো? হ্যাঁ, নিশ্চয়ই থাকবো, অন্তত যতদিন ঘনশ্যাম বাবু না আসছে। ঘনশ্যাম এসে নাক মুচকে বললেন, আমার মেয়েকে রক্ত শোষা মেরেছে, আমি এসবে বিশ্বাস করি না। হাহ, তোমরা কে খুন করেছো, আমি পুলিশে খবর দেব। আমার মেয়েকে খুন করার জন্য তোমাদের হাঁড়ি হাল করে ছাড়বো। ওই ফসকে উকিলকে সামনে ধরে তুমি পার পাবে ভেবেছো? আমি বললুম, ঘনশ্যাম বাবু, আপনি অনেক মামলা মোকদ্দমা লড়েছেন আমি জানি, অতএব এ কথা নিশ্চয়ই আপনার জানা আছে, খুনের মামলা বড় বিষম বস্তু, তাতে অনেক কিছু নিয়ে টানাটানি পড়ে। সে টানাপোড়েন সইতে পারবেন তো? ঘনশ্যাম রায় আমার দিকে অবজ্ঞার চোখে তাকিয়ে বললে, তা আমার কি নিয়ে টান পড়বে উকিল মহাশয়? আপনার স্ত্রী তো দেখেছি বেঁচে আছেন। ডাক্তারি পরীক্ষা যদি ধরা পড়ে তিনি নিঃসন্তান, সুমিত্রা আপনার মেয়েই নয়। তাতে কি প্রমাণ হলো? আমার মেয়ে না হলেই তাকে খুন করতে হবে? আপনার কুল পুরোহিত শুনেছি দুবার আপনার প্রায়শ্চিত্ত করেছিলেন। এও শুনেছি শিশু হত্যা করতে গিয়েছিলেন, তাই কথাটা কি সত্যি নাকি? তাতে কি প্রমাণ হয়? কিছুই না, তবে শুনেছি সুমিত্রার 11 বছর হওয়ার সময় থেকে আর তার বিয়ে হওয়া পর্যন্ত আপনার গাঁয়ের মুসলমান প্রজাদের ঘরে অনেকগুলো মৃত্যু হয়েছে, যেগুলোর সঙ্গে এখানকার অপঘাত মৃত্যুগুলোর অনেক মিল। তারা নাকি শপথ করেছে যে মৃত্যুগুলোর জন্য যে বা যা দায়ী হোক না কেন, জান দিয়েও তারা তাকে শেষ করে ছাড়বে। এখন কেউ যদি তাদের গিয়ে এখানকার মৃত্যুগুলোর কথা বলে তাহলে তারা কি ভাববে বলুন তো? ঘনশ্যাম গুম হয়ে গেলেন। বললেন, কি ভাববে? ভাববে আপনি জেনে শুনে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। তারা ভাববে আপনি ইচ্ছাকৃত নরহত্যাকারী, তাদের আত্মীয় পরিজন পরিবারকে সর্বনাশের মূল কারণ। এখন তাদের বিচারে আপনার কি শাস্তি হবে তা ভেবে দেখেছেন? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ, আপনি অতি জঘন্য অপরাধী। আপনাকে ভয় দেখানোর নীতিগত অধিকার আমার আছে। আপনার দুর্ধর্ষ লাঠিয়াররা, আপনার এই মুসলমান প্রজারাই, আপনি তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন। এখন এসেছেন চন্দ্রশেখরের হাঁড়ির হাল করতে। তা তুমি এত কথা জানলে কোত্থেকে? ঘনশ্যাম বাবু, আমি ফৌজকে উকিল হতে পারি কিন্তু নির্বোধ নই। আপনাকে চিনতে আমার একটুকু ভুল হয়নি, এবং আপনি যে এরকমই একটা কাণ্ড করবেন তা আগে ভাগে বুঝে নিয়ে সুমিত্রার মৃত্যুর পর দিনই আমি আপনার গ্রামে চলে গিয়েছিলাম। সেখান থেকে সব খবর নিয়ে এসেছি, আর খানিকটা ঝেড়েছি আন্দাজে। তবে আমার ভুল হয়নি, কি বলেন? দীর্ঘশ্বাস ফেলে ঘনশ্যাম বললেন, না, তা হয়নি।
ঠিক আছে, যা করেছো বেশ করেছো। আমি তাহলে এখন চলি। দাঁড়ান, সুমিত্রা আপনার নিজের মেয়ে নয়, তাতে তো সন্দেহই নেই। তাহলে সে কার মেয়ে? আমি তার আসল পরিচয় জানি না। আজ থেকে বছর 20 আগে একদিন একটা ভব ঘুরে এসেছিল আমাদের গায়ে তার ভেলকি দেখাতে। অতি অদ্ভুত ছিল তার খেলা, কিন্তু তার খেলার চেয়েও যেটা সবচেয়ে আমাকে অবাক করেছিল তা হচ্ছে তার খেলার চুবড়ির পাশে ছিঁড়া ন্যাকড়ায় শোয়ানো প্রায় একটি সদ্যজাত শিশু। অবাক করেছিল, কারণ লোকটি ছিল অবিশ্বাস্য রকমের কুৎসিত, এত কদাকার যে তাকে দেখলেই ভয়ে বুক কেঁপে ওঠে। আর মেয়েটি ছিল এমনই সুন্দর, ফুটফুটে। আমার নিজের তো সন্তান ছিল না, তাই লোকটিকে ডেকে বাচ্চাটাকে কিনে নিতে চাইলুম। 50 টাকায় রফা হয়েছিল। পরে বাচ্চাটার স্বরূপ বুঝতে পারি। তাকে দুবার মারতেও গিয়েছিলাম, কিন্তু কেমন যেন মোহগ্রস্ত হয়ে পড়েছিলাম যে শেষ মুহূর্তে আর তাকে হত্যা করতে পারিনি। চন্দ্রশেখর কাতর কণ্ঠে জিজ্ঞেস করলো, তাহলে আপনি বিয়ে দিলেন কেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আবার এমন সর্বনাশটা করলেন কেন? ভেবেছিলুম বিয়ে দিলে হয়তো সব ঠিক হয়ে যাবে। এখন দেখছি ভুল করেছিলুম। তা সে যাক, এখন তো সব চোখে বুকেই গেছে। এখন আবার সব ঠিক হয়ে যাবে। চন্দ্রশেখর আবার ক্লান্ত গলায় বলল, সত্যি সব ঠিক হবে কি? বসন্ত যা বলে গেছে তা যদি ঠিক হয় তবে তো এরা আবার উঠে আসবে, আর আপনার মতো লোক যদি পায় তবে তাকে আশ্রয় করে আবার এরা নিয়ে আসবে কার হাতে। তবে বসন্তর মতো লোকও নিশ্চয়ই থাকবে, যারা কেবল চোখ দিয়ে দেখবে না, মন দিয়েও দেখবে। সেটাই ভরসা। তা না হলে সুন্দর পৃথিবীটা তো কবেই বিষের জ্বালায় চলে পুড়ে শেষ হয়ে যেত। শুনছিলে মনোজ সেনের কাল রাত্রি। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে সুমিত্রা, পূজা, চন্দ্রশেখর, পীযূষ, বিষ্ণুপদ, সূর্য, গোবিন্দ ও বসন্ত, রাজ, কার্তিক এবং সাউন্ড এডিটিংয়ে শিবদাস, পোস্টার ও অতুলের ভূমিকায় নীলেশ, চিত্তপ্রসাদ, নীলু এবং ঘনশ্যামের ভূমিকায় আমি অরূপ। অসংখ্য ধন্যবাদ শুভঙ্কর, পূজা, পীযূষ, রাজ এবং সূর্যকে এই গল্পে আমাদের পাশে থাকার জন্য। আর একটা ধন্যবাদ আমাদের সমস্ত শ্রোতাদের এই গল্পটি শোনার জন্য। তাহলে এবার তোমাদের মতামত জানিয়ে ফেলো কমেন্ট বক্সে। গল্পটি ভালো লাগলে লাইক করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে ভুলো না, এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আমাদের তরফ থেকে আসা কোনো নোটিফিকেশন তোমার মিস না হয়। তাহলে চলো আজকের মতো বিদায়। শিগগির ফিরবো নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য শুনতে থাকো, সঙ্গে রাখো BSX 2.0 কে। বিদায়।